নিত্য নিত্য ভালোবাসার গল্প পেতে আমাদের এই মিঠুন স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন। তোর মতন একটা কিলারকে আমি কখনো ভালোবাসতে পারবো না। কেন পারবে না? তুই এই সমাজে কতগুলো লোককে খুন করেছিস তা তুই জানিস? এটা ঠিক আমি জানি না, কিন্তু তাই বলে কি আমি কাউকে ভালোবাসতে পারবো না? পারবি, কিন্তু তোর মতন মাফিয়া কেন আমি বিয়ে করতে যাব? আমার জীবনটা এইভাবে নষ্ট করে দেওয়ার কোনো মানেই হয় না। সে ছোটবেলায় থেকে পরিবারের অবহেলা নিয়ে বড় হয়েছি। কারো কাছ থেকে এতটুকু আদর আমি পাইনি। ভেবেছিলাম তোমার কাছ থেকে আমি অন্তত সে ভালোবাসা পাবো, কিন্তু তুমিও তা ফিরিয়ে দিলে। তোর মতো মাফিয়া অবহেলিত হবে এটা স্বাভাবিক, কিন্তু ছোটকাল থেকে এর মানে বুঝতে পারিনি। এর মানে বুঝতে হলে তোমাকে আমার ছোটকালের ঘটনাগুলো জানতে হবে। তাহলে বলো দেখি তোমার ছোটকালের কাহিনী। তাহলে শোনো, আমার বয়স যখন 15 বছর, তখন বাবা মা মারা যাওয়ার পর আমি মামা ও মামিদের কাছে থাকি। আমি যতই বড় হতে থাকি ঠিক ততই মামি আমাকে বোঝা মনে করত। এরপর এরপর একদিন, দেখো আকাশ, তোকে আর আমি আমার বাড়িতে রাখতে পারবো না। কেন মামি? আমি তো তোমাদের সব কাজ করে দেই, তাহলে কেন আমাকে তাড়িয়ে দিতে চাও? দেখ, তোর মামার ও আগের মতো তেমন কোনো রোজগার নেই, তারপর সংসারে তো টানাটানি আছেই। সেজন্য আমি বলছিলাম কি, তুই কোনো না কোনো কাজ করে সংসারে কিছু টাকা দেওয়ার ব্যবস্থা কর, নয়তো এই বাসা ছেড়ে অন্যদিকে চলে যা। ওই দিন মামির কথায় আকাশের অনেক খারাপ লাগে, কেননা আকাশ না চাইতেও বের হয়ে যেতে ইচ্ছে করে। ঠিক তখনই আকাশের মামা ওর সামনে আসে। কিরে, মন খারাপ? তোর মামি কি তোকে আবারও বকেছে? মামা, হে আর নতুন কি? এখন কি করবো বল? আমার তো আয় তোর জানাই আছে। তা জানি, কিন্তু এই বয়সে আমি কি কাজ করব বলো মামা? তবুও দেখ, আমার একার রোজগারে কত কি করব। আচ্ছা দেখি আমি কি কি করতে পারি। আমি এখন একটু বের হলাম। এদিক দিয়ে আকাশ বের হয়ে চলে আসে একটা কাজের জন্য, একটা মিটিংয়ে। ওখানে এসেছে কাজের জন্য, কিন্তু এখানে এসে এমন কিছু একটা দেখবেই আকাশ তো কল্পনাও করতে পারেনি, কেননা ওখানে কিছু লোক মিলে একটা লোককে মারার জন্য চেষ্টা করে যাচ্ছে। লোকটা বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করে যাচ্ছে, কিন্তু শেষ অবস্থায় বাঁচতে পারলো না। কিছু লোক ওই লোকটাকে মেরে ফেললো, আর আকাশ ওই গানটা দেখে ফেলে। এখান থেকে শুরু হয় আকাশের মাফিয়া জগতে পা রাখা। এখন হয়তো অনেকেই ভাবতে পারেন কিভাবে তা সম্ভব। তাহলে এখন আপনাদের শুরু থেকে কাহিনী বলি, তাহলে চলুন শুরু করি। বস, একে তো মেরে ফেলেছি, এবার ওকে কি তাহলে এখান থেকে ফেলে দেবো? তা আর বলতে। আচ্ছা বস, এখনই ফেলে দিচ্ছি। ওরা লাস্টকে ফেলতে গিয়ে আকাশকে দেখে ফেলে, তাই ওরা আকাশকে ওখান থেকে ধরে নিয়ে আসে। বস, এই ছেলেটা মনে হয় সব কিছু দেখেছে। ওই ছেলে ওরা যা বলছে তা কি সত্য? আমি শুধু দেখিনি, ভিডিওও করেছি। মানে কি বলতে চাস? মানে হলো, আপনি যদি আমাকে কিছু টাকা দেন তাহলে আমি এই কথা আর কাউকে বলবো না। কি, তোর মতো পেঁচে ছেলেকে আমি টাকা দিব? না দিলে আমি ভিডিও আমি অন্য কাউকে দেখিয়ে দিব। ওই তোর সাহস তো কম না, তুই আমাকে ভয় দেখাস। যদি না দেন তাহলে আমি চলে যাচ্ছি পুলিশের কাছে। তুই এখান থেকে জীবিত যেতে পারলে তো যাবি। আকাশ এই বলে পালাতে থাকে। তখন ওদের মধ্যে একজন ওর ওপরে গুলি করে। এতে ভয় পেয়ে আকাশ দাঁড়িয়ে যায়। ওদের বস আকাশের কাছে এসে ওর মোবাইলটা নিয়ে ভেঙে ফেলে। এতে করে আকাশ তো কান্না করতে থাকে। আপনি আমার মোবাইল ভেঙেছেন, এখন আমার মোবাইলের ক্ষতিপূরণ দিবেন। ওই ছেলে, তোর কি মাথা ঠিক আছে? যেখানে তোকে মেরে ফেলবো এখন না তোর কাছে ভিডিও আছে, আর নাই এখন তুই বেচতে পারবি। কে বলেছে ভিডিও নেই? আর 2 ঘন্টার পর এই ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে ছড়িয়ে পড়বে। আমি এই ভিডিও আপলোড করে দিয়েছি, যা ঘন্টার পর সবার কাছে যাবে। এই 2 ঘন্টার ভিতরে যদি আমি এই ভিডিও না ডিলিট করি তাহলে 2 ঘন্টার পর তা সবাই দেখতে পারবে। বস, এই পিচিটা তো হেব্বি না, তাহলে কি করা যায় বস? ওকে 1 লক্ষ টাকা দে আর ভিডিও ডিলিট করে দেওয়ার ব্যবস্থা কর। ওকে বস। এদিকে ওরা 1 লক্ষ টাকা দিল। এতে করে আকাশ অন্য একটা মোবাইল দিয়ে ভিডিও ডিলিট করে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে ওর মামা মামিকে তা জানায়।
ওনারা জানার পর। আকাশ, তুই কোনো ওদের সাথে লাগতে গেলি? গিয়েছে তো ভালোই হয়েছে, একেবারে 1,00,000 টাকা আমরা পেয়ে গেলাম। এই টাকা দিয়ে তুমি ব্যবসা করবে আর ওকে দোকানে রাখবে, তাহলে বাড়তি কাউকে দিয়ে আর কিছু করতে হবে না। ওর তো পড়াশোনা করার বয়স, সেখানে ওকে দিয়ে আমি কি করে এইসব করাই? তোমাকে যা বলেছি তা করো, আমি বাড়তি কোনো কিছু শুনতে চাই না। ও থাকলে ক্ষতি কি? ওর টাকা দিয়ে তো আমরা দোকান করব, তাহলে ওকে তো পড়াশোনা করানো দরকার। এমনভাবে বলতেছ মনে হচ্ছে যেন রোজগার করে এনেছে। ও নিজের জীবন বাজি রেখে এই টাকা এনেছে, আর তুমি কিনা সেখানে কি বলতেছো এইগুলো? যা বলেছি তাই হবে। এখন খেতে আসো তুমি, আর তুইও আয়, আজকে তোকে পেট ভরে খেতে দিব। এদিকে আকাশের মামা কিছু বলল না, কেননা বইয়ের মুখের ওপর কথা বলার সাহস ওনার নেই, সেজন্য উনি খেতে গেল। এদিকে রাতের বেলা। আকাশ, তুই কি লেখাপড়া করতে চাস? আমি তো চাই কলেজে ভর্তি হতে, কিন্তু মামি কি তা করতে দিবে? চিন্তা করিস না, আমি সব রকম ব্যবস্থা করে দেব, তোকে ভর্তি করিয়ে দিব। সত্যি বলছো মামা? সত্যি বলছি। তোর মামি তোকে এমনিতেই দেখতে পারে না, তাই আমি চাই না তুই পড়াশোনা এইভাবে নষ্ট হয়ে যাক। তাছাড়া সামনে তোর কাছে উজ্জ্বল ভবিষ্যৎ তো আছে। ঠিক আছে মামা, তুমি যখন বলতেছো তখন তাই হবে। এদিকে ওনারা দোকান থেকে একটা ভাড়া নেয়। ওই দোকানে এখন আকাশ ওর মামা বসে। ওরা দুজনেই দোকানটা দেখে শুনে রাখে। এদিকে আকাশের মামি আগের থেকে এখন অনেক ভালো আচরণ করে, তবে এখনও পুরোপুরি মায়া করে না। আকাশ যখন খাবারের জন্য বাড়িতে আসে তখন পথের মধ্যে গাড়ির সাথে ধাক্কা লেগে হাতের একটা অংশ কেটে যায়। ওই কাটা অংশ নিয়ে চলে আসে সে মামির কাছে। ওর মামি দেখে বলে, দেখো, তোর এই সব নাটক এখানে চলবে না, তাই আমাকে এই সব নাটক একদম দেখাতে আসবি না। এমনিতে হাতে টাকা নেই, তারপর নাটক করে এরকম করছিস যাতে দোকানে যেতে না হয়। এদিকে হাতের ব্যথার চেয়ে ওর মামির কথায় অনেক বেশি কষ্ট পায়। ওখান থেকে না খেয়ে চলে আসে ফার্মাসিতে। ওখানে আকাশের ছোটবেলার বন্ধু ওর দোকানে থাকে। ওর কাছে যেতেই, কি করে হলো এইসব? এই তো গাড়ির সাথে ধাক্কা লেগে। তোর তো অনেক রক্ত বের হয়ে গেছে, আয় তোর এটা ঠিক করে দিচ্ছি। এরপর আবির আকাশের হাতে সবকিছু ঠিক করে দেয়। ঠিক করে দেওয়া শেষ হলে আবির আকাশকে কিছু ঔষধ নিয়ে যেতে বলে, কিন্তু আকাশের কাছে টাকা নেই বলে ঔষধ নিতে পারছে না। সেজন্য আবির বলে, আমি জানি তোর কাছে টাকা নেই। আচ্ছা চিন্তা করিস না, এগুলো কোম্পানি দিয়ে যায়, এর জন্য টাকা লাগবে না। বন্ধু, কি বলে যে তোকে ধন্যবাদ দিব। ধন্যবাদের কিছু নেই, তুই তো আমার বন্ধু। আচ্ছা আমি আসি। এদিকে দিন যেতে থাকে। দেখতে দেখতে 3 মাস পার হয়ে যায়। ওদের ব্যবসা খুব ভালোই যাচ্ছিল। ঠিক তখন আকাশ, তুই তাহলে বাসায় যা, আমি দোকান বন্ধ করে চলে আসবো। ঠিক আছে মামা, আমি তাহলে যাচ্ছি। তুমি কিন্তু একদম লেট করবে না। ঠিক আছে। এদিকে আকাশ দোকান থেকে বাড়িতে ফিরছিল, তখন ওর মামি যাচ্ছে দোকানের দিকে। কি ব্যাপার মামি, এত রাতে দোকানের রাস্তায় ধরে কেন যাচ্ছে? যাই, পিছু নেই। তাই আকাশ ওর মামির পিছু পিছু দোকানে যায়। ওখানে গিয়ে দেখে দোকান আগে থেকেই বন্ধ করা, কিন্তু তবুও ওর মামি দোকানের ভিতর গেল আর ক্যাশ থেকে অনেকগুলো টাকা সরিয়ে নিল এবং টাকাগুলো সরিয়ে আবার বাড়িতে চলে আসলো। এদিকে আকাশ বুঝতে পারছে না কি হচ্ছে এই সব কিছু, কেন ওর মামি এইভাবে টাকাগুলো সরিয়ে নিচ্ছে। যদি এই প্রশ্নগুলো আকাশ ওর মামিকে করে তাহলে ওকে অনেক রকমের মার খেতে হবে, তাই কোনো কথা বললো না। পরের দিন সকালে, আকাশ, আকাশ কোথায় তুই? মামা, এই তো মামি। কি হয়েছে মামা? ক্যাশ থেকে টাকা কে নিল? মামা আমি কি করে বলবো? আমি আর তুই ছাড়া তো কেউ দোকানে থাকে না। কিন্তু মামা আমি তো ক্যাশ গোছানোর আগেই বাড়িতে চলে যাই, তাহলে আমি কি করে নিব? তা ঠিক, কিন্তু সকালে তো সবার আগে তুই দোকানে খুলে রাখিস। দেখ, আমি বলছি তুই টাকাগুলো নিয়েছিস, কিন্তু আমার কথা তুই তো বুঝতে পারছিস আশা করি। বুঝেছি মামা, কিন্তু বিশ্বাস করো আমি ক্যাশ থেকে কখনো টাকা সরাইনি। কিন্তু কালকে আমি কাছে 30,000 টাকা রেখে গিয়েছি। ওই টাকাগুলো কোথায় যাবে? তুই নিলে 1-2 হাজার টাকা নিতে পারতি, কিন্তু তোর তো তেমন কোনো প্রয়োজনও নেই যে এতগুলো টাকা নিবি। মামা একটা কথা বলবো কি? কি কথা? টাকাগুলো মামি সরিয়েছে। কি? তোর মামি কেন সরালো?
উনি রাতে দোকানে এসেছিল, তখন ক্যাশ থেকে সব টাকা উনি নিয়ে গিয়েছে। কিন্তু তোর মামি এমনটা কেন করবে? তা তো জানি না। এখন তাহলে কি করবে মামা? আমি জানি তোর মামি এই চোরের অপবাদ দিয়ে তোকে এই দোকান থেকে বের করে দিবে। সেজন্য আমাকে বলেছিল ক্যাশে কত টাকা আছে আর তোকে কবে দোকান থেকে বের করে দেব। মামা, তাহলে কি আমি চলে যাব এখান থেকে? আগে তোর মামিকে আমি জানাই এই কথা, দেখি কি বলে তোর মামি। ঠিক আছে। এদিকে সবকিছু আকাশের মামা ওনার বউকে বলে। সব কথা শোনার পর আকাশের মামি বলে, তোমাকে আমি আগেই বলেছি তোমার ভাগ্নেকে এখান থেকে বের করে দাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। এখন দেখলে তো কি হয়েছে। আচ্ছা, ও এতগুলো টাকা নিয়ে কি করবে বলো? হয়তো অন্য কেউ নিয়েছে। আমি এত কিছু শুনতে চাই না, তুমি ওকে বের করে দাও। কি বলো, ওকে বের করে দিলেও ও কার কাছে থাকবে আর কি খাবে? যেখানে খুশি সেখানে থাক, আমার বাড়িতে চোরের কোনো জায়গা নেই। ওনাদের সব কথা আকাশ শুনেছিল। আকাশ চোখ দিয়ে পানি পড়তে থাকে, কিছুই বলতে পারছে না। আকাশও বুঝতে পেরেছে ওর মামি ওকে সহ্য করতে পারে না। এদিকে কিছুক্ষণ পর দোকানে কিছু লোক আসে চাঁদা নেওয়ার জন্য। ওদের জন্য কয়েকজন লোক আকাশকে চিনে ফেলে। আকাশ ওদের দেখে চিনতে পারে। এ কি, তুই সেই বিচ্ছি না? হ্যাঁ, আমি সেই ছেলে। বাহ বাহ, আমাদের টাকা দিয়ে ব্যবস্থা করে এখন আমাদের চাঁদা দিচ্ছিস? দেখুন, আপনাদের কর্মের ফল ছিল ওটা। বাহ, ভালোই তো কথা শিখেছিস। শিখেছি। আপনারা এখান থেকে যান, নয়তো ভালো হবে না। তোকে তো আজকে মারবো, সাথে এই দোকানও নষ্ট করে দেবো। দেখুন, এই দোকানের কোনো ক্ষতি করবেন না দয়া করে। ওই চুপ কর। এরপর ওরা দোকান ভাঙতে থাকে। দোকান এক প্রকার ভেঙে শুরু করে। এতে করে আকাশ ওর মামা বাদে দেখে থাকে, কিন্তু পেরে ওঠে না। ঠিক তখনই আকাশ একটা ছুরি হাতে নেয় আর ওদের মধ্যে একটা লোকের পেটে ঢুকিয়ে দেয়। এতে করে লোকটা মারা যায়। লোকটা মারা যাওয়ার পর ওখানে পুলিশ আসতে থাকে। পুলিশ এসে আকাশকে নিয়ে যায়, যদিও ওর মামা কোনো কিছু বলতে পারে না, কেননা খুনের মামলা ওরা আকাশকে নিয়ে যায়। কিছুদিন পর আকাশকে আদালতে নিয়ে যাওয়া হয়। যেহেতু আকাশের 18 বছর পূর্ণ হয়নি, তাই ওকে শিশু কারাগারে পাঠানো হয়। ওখানে 10 বছরের জেল দেওয়া হয়। এই 5 বছরে আকাশকে দেখার জন্য অনেকবার দেখতে যায় ওর মামা। কেমন আছিস? এই তো মামা, ভালো। তুমি কেমন আছো? আমি আর ভালো থাকলাম কোথায়? আমার জন্য আজকে তোকে এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। আমার কথা বাদ দাও, মামির খেয়াল রেখো। এদিকে দেখতে দেখতে 5 বছর কেটে যায়। 5 বছর পর আকাশ জেল থেকে ওর মামাকে দেখার জন্য আসে, কিন্তু 5 বছর ওর মামা আর আসেনি দেখা করার জন্য। এদিকে আকাশ ওর অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনোভাবেই 3 বছর পর ওর মামা আসেনি দেখা করার জন্য। 2 বছর পর 10 বছর পূর্ণ হলো। তখন জেলার সাহেব আকাশকে ডেকে পাঠায়। আকাশ, আজকে তোমার সাজা পাওয়ার শেষ হয়েছে, তাই তোমাকে আমরা আজকে এখান থেকে মুক্ত করে দেব। ধন্যবাদ স্যার। আমিও এখান থেকে গিয়ে আমার মামাকে খুঁজে বের করব। এই নাও 15,000 টাকা, তোমার পারিশ্রমিক। এইগুলো নিয়ে নিজের খরচ চালিয়ে নিও। তাহলে চলি স্যার। ওখান থেকে ফিরে আসার পর আকাশ ওর মতো করে মামাকে খুঁজতে থাকে। কিন্তু এই 10 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, অনেক কিছু বদলে যায়। কেননা যে জায়গায় দোকান থাকার কথা ছিল, সেই জায়গায় এখন একটা বড় শপিং মল। তাই আকাশ ওর সব চেষ্টা দিয়েও খুঁজে পেল না। এদিকে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন রাস্তা ধারে কিছু লোক একটা লোককে ধরে মারছিল। আকাশ ওখানে গিয়ে ওই লোকটাকে বাঁচায়। কি নাম তোমার? জি, আমি পারভেজ হোসেন আকাশ। তা তোমাকে তো অনেক স্বাস্থ্যবান মনে হচ্ছে, তা তুমি এত দুঃখী কেন? সে অনেক কাহিনী। আচ্ছা, আমার সাথে আসো, তোমার কথাগুলো শুনি আগে। চলুন। এরপর ওরা একটা রেস্টুরেন্টে বসে আলাপ করে থাকে। সবটা শোনার পর, তোমার জন্য চাইলে আমি একটা কাজের সন্ধান দিতে পারি। কি কাজ? আগে বলো, তুমি করবে? হ্যাঁ, অবশ্যই করব। এরপর ওখান থেকে আকাশ চলে আসে একটা আস্তানায়। ওখানে ওই লোকের সবাই ভয় পায়। ওই লোককে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই, এর নাম আকাশ। আজকে থেকে আমাদের সাথে কাজ করবে। ওকে তোমরা সাহায্য করবে, আর ওর কি লাগে না লাগে এসব দেখাশোনা করবে। এদিকে ওনার সাথে কাজ করতে চলে আসে আকাশ। প্রায় 2 মাস হয়ে গেল। এদিকে আকাশ একটা শপিং মলে গেল। ঠিক তখন দেখতে পেল একটা মেয়ে লিফটের ভেতর ছিল। তাই আকাশও লিফটে ঢুকে গেল। ঢোকার একটু পরে লিফটের ভেতর শর্ট সার্কিট হয়ে কিছু তার জ্বলে যায়। এতে করে লিফট চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে মেয়েটা ভয় পেয়ে গেল। কে আছেন? প্লিজ দরজাটা খোলেন। চেঁচিয়ে লাভ নেই, দেখছেন না একটু আগে বলেছে 3 ঘন্টার আগে কোনো কিছু সম্ভব না। কি?
এই 3 ঘন্টা আমি আপনার মতো একটা লোকের সাথে এই বদ্ধ লিফটে করে কি করে থাকবো? দেখুন, আমাকে খারাপ ছেলে ভেবে ভুল করবেন না। দেখুন, আপনি আমার থেকে দূরে থাকুন। আমি তো আপনার থেকে দূরে ঠিকই আছি, কিন্তু আপনি তো বারবার আমার কাছে আসতেছেন। দেখছেন না লিফট একদিকে চলে গেছে, তাই আমি যতই ওইদিকে যাই না কেন ঘুরে ফিরে আবার এদিকেই চলে আসি। এতে আমার কি দোষ বলুন? আচ্ছা, আপনি এত ভয় পান কেন? একটা ছেলে আর একটা মেয়ে এতটা কাছাকাছি, তার উপর তো অন্ধকার, বুঝতে পারছেন? অনেক কিছু হয়ে যেতে পারে আমাদের মধ্যে। আচ্ছা, আপনি মনে হচ্ছে বিয়ে করেননি, কিন্তু বয়ফ্রেন্ড মনে হয় আছে। জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আপনার মতো এত সুন্দরী একটা মেয়ের বয়ফ্রেন্ড নেই, তা কি ভাবা যায়? তা আপনার ইচ্ছে, আপনাকে বিশ্বাস করানোর কোনো প্রয়োজনও আমার নেই। সেটাই। উফ, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমারও হচ্ছে, কিন্তু কি করব বলুন? এখন তো কোনো উপায়ও নেই। আচ্ছা, একটা উপায়। কি সেই উপায়? বলতে আমার লজ্জা করছে। এখানে জীবন বাঁচানোর প্রশ্ন আর আপনি লজ্জা নিয়ে পড়ে আছেন। তাহলে কানে কানে বলি, পাঠক পাঠিকারা জানলে সমস্যা আছে। আচ্ছা, তাই বলুন। ইরা আকাশের কানে কানে বলে, আরে ভাই, একটু আগেই তো বললাম পাঠক পাঠিকারা জানলে সমস্যা, তারপরও আপনারা শোনার জন্য এখনো বসে আছেন। আরে আপনি বলবেন তো। এরপর ইরা আকাশের কানে কানে বলে, এরপর দুজন সেই অনুযায়ী কাজ করতে থাকে। এখানে 1 ঘন্টারও নিজেদের মতো করে কাজ করে নিজেদের বাঁচিয়ে নেয়। 3 ঘন্টা অতি কিছু লোক ওদের উদ্ধার করে। ওদের দুজনকে বের করার পর ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। কি যে বলেন না, আপনি না থাকলে তো আমি এতক্ষণে মরেই থাকতাম। আপনার জন্য তো আমিও বেঁচে গেলাম। ও তাই তো। আচ্ছা, আমি এখন চলি। যদিও কখনো দেখা হয় তাহলে বাকি কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই দিন না হয় আমি বাকি কথাগুলো বলবো। আচ্ছা, দেখা যাবে। এদিকে ওরা দুজন দুই দিকে চলে যায়। অন্যদিকে আকাশ বসে আছে, তখন কিছু ছেলে এসে ওর সামনে দাঁড়ায়। এই ছেলেগুলোকে আকাশ চেনে না, তাই ওর মতো করে বসে থাকে। কিছুক্ষণ পর, ওই তোর নাম কি আকাশ? হুম, কেন? চল আমাদের সাথে। আমি তো তোমাদের চিনি, বা তোমরা কি আমাকে চিনো? না চিনে তো আর আমাদের সাথে আসতে বলিনি। যাব, আগে কি কাজ আর কোথায় যেতে হবে তা বলো, এরপর ভেবে দেখবো যাওয়া যায় কি না। তোর সাহস তো কম না, তুই আমাদের সাথে যেতে বাধা দিচ্ছিস। দিচ্ছি। তাই সব কিছু না বললে এখানে কিন্তু মার খেয়ে পড়ে থাকবি বলে দিলাম। মাথা গরম না করে কাজের কথা বল। এই লোকটাকে মারতে হবে, 2 লক্ষ টাকা পাবে। ছবি আর ডিটেলস দিয়ে যান, তারপর আমি দেখব 2 লক্ষ হয় কিনা। এই নে। ছবিগুলো দেখে বুঝতে পারে কোনো মাফিয়া হবে, কেননা ছবিতে তাই বোঝা যাচ্ছে। সেই জন্য আকাশ ওদের বলে, 2 লক্ষ হবে না, 10 লাগবে। কি, তো বেশি কেন? সাধারণ লোকের জন্য 2 আর মাফিয়া হলে 10। যদি হয় তাহলে বল, নয়তো অন্যদিকে গিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এদিকে ছবি নিয়ে চলে আসে ওই জায়গায় যেখানে ওই লোকটা থাকে। ওখানে আসার পর দেখে লোকটার চারপাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তাই ওদের কাছে যায়, ওদের সাথে তাল মিলিয়ে সামনের দিকে যেতে থাকে। সামনে গিয়ে কোমর থেকে বন্দুকটা বের করে ওই লোকটার পেটের কাছে নিয়ে গিয়ে 3টা বুলেট ওই লোকটার শরীরে ঢুকিয়ে দেয়। এতে ওই লোকটা নিচে পড়ে যায়। ওর সাথে বাকিগুলোও তাড়াতাড়ি করে আকাশের ওপর হামলা করতে থাকে। এইভাবে কিছুক্ষণ পর, দেখ, তোদের সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই শুধু শুধু আমার সাথে লড়াই করতে গিয়ে নিজেদের প্রাণটা না হারিয়ে দিস তোরা। ওই তোর এত বড় সাহস, তুই আমাদের সামনে আমাদের বসকে মেরে এখন বলতেছিস আমাদের প্রাণ ভিক্ষা দিবি? তুই কি ভুলে গেছিস এখানে আমরা অনেকগুলো লোক আছি? আজকে তোকে এত মারবো যে সারা জীবন তুই মনে রাখবি। তোদের আমি এমন মার মারবো যে তোরাও সারা জীবন তা মনে রাখবি। যদি কেউ মার খেতে না চাস তাহলে এখান থেকে পালিয়ে যা, আর যারা মার খেতে চাস তাহলে আয় আমার দিকে। এইদিকে ওরা আকাশকে নিয়ে এগিয়ে আসছে মারার জন্য। বন্দুক না নিয়ে মেরে ওদের হাত দিয়ে মারতে থাকে। এইভাবে এক এক করে 5 জন লোককে মেরে ফেলে, আর 3 জন দাঁড়িয়ে আছে। ওরা ভয় পেয়ে আছে, তাই আকাশ ওদের আর কিছু বলেনি। যদি কখনো সামনে দেখতে পাই তাহলে জীবিত তোদের রাখবো না। আমরা চলে যাচ্ছি, তবু আমাদের মারবেন না প্লিজ। যা তাহলে এখান থেকে, তবে মনে রাখবি এরপর যদি তোদের কখনো আমি আমার আশেপাশেও দেখি তাহলে প্রাণে বাঁচতে পারবি না। এরপর ওই লোকগুলো চলে যাওয়ার পর আকাশ ওর বসের কাছে চলে যায়। এদিকে দিন যতই যেতে থাকে ততই আকাশ হয়ে যায় যার হয়ে কাজ করছে। ওনার পরিস্থিতি খারাপ হতে থাকে, উনি অনেক দুর্বল হয়ে পড়ে। কিছুক্ষণ পর, আকাশ, তোকে কিছু কথা বলার ছিল।
কি কথা বস? কথাগুলো বলবো তখন, এখন না। কিছুদিন পর আমাদের একটা জনসভা হবে, ওই সভাতে বলবো। ঠিক আছে, এই নিন 10 লক্ষ টাকা। কিসের টাকা এগুলো? এই টাকাগুলো উত্তরপাড়ার রফিককে মেরে পেয়েছি। কি বলিস কি তুই? ওর মতো একটা সাংঘাতিক লোককে তুই মেরে ফেললি? কি বলেন, যতটা সাংঘাতিক বলতেছেন ওই লোককে দেখে তো ততটা সাংঘাতিক মনে হয়নি। আল্লাহ জানে এখন কি হবে। ওকে তো মেরেছি, সাথে ওর লোকদের আর বাকি 3 জনকে জানে না মেরে ছেড়ে দিয়েছি। শোন, তোকে একটা কাজের চিটাগাং দিতে হবে। কি কাজ? আর ওখানে গিয়ে কি করব? ওখানে তোর কি কাজ করতে হবে তা ওখানে গেলেই তুই বুঝতে পারবি। আপাতত তুই এখন চলে যা চিটাগাং। আজকে যেতে হবে নাকি 2-3 দিন পরে গেলেও চলবে? সমস্যা নেই, 5 দিনের ভিতরে গেলেই হবে। ঠিক আছে। অন্যদিকে ইরা ওই বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বেস্ট ফ্রেন্ডকে এইসব কথা জানিয়ে নদী সবটা শোনার পর, কিন্তু ইরা, আমার বাবা মা কি রাজি হবে? কেন রাজি হবে না? দেখ, তোর বাবা মা এখানে থাকে না, সেজন্য তুই সব দিক দিয়ে অনেক স্বাধীনতা পেয়ে থাকিস। কিন্তু ঢাকার ভিতরে হলে একটা কথা ছিল, সেখানে তা না করে তুই চিটাগং যাওয়ার চিন্তা করছিস কি করে? আরে, যখন যেতে ইচ্ছে করেছে তখন যাব, তাই এত কথা শুনতে চাই না। যে করেই হোক ওদের ম্যানেজ করবি। আচ্ছা ঠিক আছে, আমি ওনাদের ম্যানেজ করে তোকে জানাবো। আচ্ছা, আমি এখন যাই। একটা কথা বলতে ভুলে গিয়েছি, ওখানে কিন্তু আমরা 7 দিনের বেশি থাকবো, তাই সেই হিসেবে ম্যানেজ করিস। তোকে তো আমি কাঁচা চিবিয়ে খাবো কুত্তি। তুই সবসময় আমাকে বিপদে ফেলার চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকিস। এতগুলো দিন বাবা মা কি কখনো রাজি হবে? রাজি না হলেও তুই ওনাদের রাজি করাবি। ঠিক আছে। 3 দিন পর আকাশও তৈরি হয়ে নেয় যাওয়ার জন্য। আর অন্যদিকে নদী ও ওরা দুজন চলে আসে বাস স্ট্যান্ডে। বাসে আসলে ওরা দুজন উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর ওই বাসে আকাশ উঠে বসে। বাস চলতে থাকে নিজ গতিতে। এদিকে বাস যেতে যেতে প্রায় সকাল হয়ে যায়। ওদের বাসটা কয়েকজন লোক মিলে হাইজ্যাক করে নেয়। ওরা বাসকে একটা জঙ্গলের ভেতর নিয়ে যায়। এদিকে, হায় আল্লাহ, এ কার পাল্লায় পড়লাম রে! এবার মনে হচ্ছে শেষ রক্ষার হলো না। সব কিছু তোর জন্য। তোর কথা মতো না আসলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। ওই চুপ করবি? এখান থেকে পালাবো কি করে সেই চিন্তা এখন মাথায় আনার ব্যবস্থা কর। হাইজ্যাক করা সবাইকে এক এক করে বাস থেকে নামতে বলে। এদিকে আকাশ এখনো শুয়ে আছে। মানে বাস যে হাইজ্যাক হয়েছে আকাশ এখনো জানে না। সবাইকে নামানো হয়ে গেল। দেখ তো আর কেউ বাকি আছে কি না। না বস, আর তো কেউ বাকি নেই। কিন্তু টিকিট অনুযায়ী তো আরও একটা লোক থাকার কথা, সে ব্যক্তিটা কোথায়? বস, এখনই খোঁজ দেখতেছি। ওরা কয়েকজন লোক মিলে ভিতরে যায় আর আশেপাশে দেখে একটা ছেলে ঘুমাচ্ছে। তাই ওই ছেলের কাছে যায়। এই ছেলে উঠ বলছি, উঠ। কি ব্যাপার, এত তাড়াতাড়ি ডাকছেন কেন? চিটাগাং পৌঁছাতে তো এখন অনেকটা সময় লাগবে। এই বাস এখন চিটাগাং যাবে না। কিন্তু আমি তো ওই বাসে উঠেছি, তাহলে কেন চিটাগাংয়ে যাবে না? কারণ এই বাস এখন হাইজ্যাক হয়েছে, তাই কবে যাবে তা কোনো ঠিক নেই। কি বলছেন? আমি বাড়ি যাব কি করে? আরে বাড়িতে অবশ্যই যাবেন, তবে আমাদের বস যখন চাইবে ঠিক তখনই আপনারা যেতে পারবেন। তা উনি কি চাই তা তো আগে বলবেন। তখন নামুন তো আপনি, বাকি কথা আপনি পরেও জানতে পারবেন। এখন নামান বলছি। এরপর ওরা আকাশকে নামায়। ঘুম ঘুম চোখে বসা থেকে নামে। এরপর একটা পাশে গিয়ে দাঁড়ায়। এদিকে ওদের বস ভাষণ দিচ্ছে যাচ্ছে, অন্যদিকে আকাশ। আর অন্যদিকে আকাশ একটা মেয়ের কাঁধে মাথা রেখে ঘুমাতে থাকে। এতে করে মেয়েটা অনেক অস্বস্তি বোধ করে, বারবার মাথা উঠিয়ে দিচ্ছে, কিন্তু আকাশ ঘুমের ঘোরে মাথাটা ইরার কাঁধে রাখে। অন্যদিকে হাইজ্যাকরা তো সবাইকে নিয়ে একটা রুমের মধ্যে আটকে রাখে। এদিকে ঘুমের মধ্যে আকাশ এখনো শুয়ে আছে ইরার কোলের মধ্যে। তাই ইরা হাইজ্যাকদের বলে, এই যে ভাইয়া, ওনাকে একটু আমার কোলের উপর থেকে সরান। আচ্ছা, সরাইতেছি। কিন্তু এই শালারে তো ঘুম কোথা থেকে আসলো তাই তো বুঝতেছি না। এই শালার ঘুম ভাঙা তাড়াতাড়ি যেভাবে পারিস। এই উঠ, এই উঠ। তোকে এইখানে হাইজ্যাক করে এনেছি আমরা, ঘুমাই যাওয়ার জন্য না। কথাগুলো বলে পানির ছিটা দিতে থাকে। এতে করে আকাশের ঘুম কিছুটা ভাঙে। কে রে আমার এত স্বাদের ঘুমটা তাড়াতাড়ি করে ভেঙে দিল? ওই শালা, ঘুম থেকে উঠ। আমার তো কোনো বোনই নাই। আচ্ছা আমি ঘুমাই, আপনারা আপনাদের কাজ করতে থাকুন। ওই, আমরা তো আমাদের কাজই করতেছি, তোর মোবাইলটা দে। কেন? আমার ফোন দিয়ে কি করবি? ওই এত কথা না বলে মোবাইল দে। এদিকে ওরা মোবাইল নেয়। সকাল 9টায় আকাশের ঘুম ভেঙে উঠে বসে। বসা মাত্র আকাশ আশ্চর্য হয়ে যায়, কারণ আকাশ এতক্ষণ ধরে ইরার কোলেই শুয়েছিল, সেই জন্য। কিছুক্ষণ পর, সরি, আমি বুঝতে পারিনি ওটা কোন মেয়ের কোল ছিল। জানলে ওই রকমভাবে কখনো জড়িয়ে ধরতাম না।
জড়িয়ে ধরলে এরকমভাবে জড়িয়ে ধরে কেউ? আল্লাহ জানে যে বালিশে ঘুমান ওই বালিশের না জানি কি অবস্থা করে রাখেন। তেমন কিছু না। এদিকে আকাশ এবার উঠে দাঁড়ায়, উঠে তাকিয়ে দেখে কিছু লোক দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে, আর কিছু লোক বসে আছে গুলি ঠিক করে। এদিকে একটা লোক দাঁড়িয়ে আছে আকাশকে দেখে, উনি দৌড়ে গিয়ে আকাশের পা জড়িয়ে ধরে। স্যার আমাকে মাফ করে দিন, আমি আর এই সব কিছুই করব না। তুই কে? তোকে তো চিনলাম না। স্যার আমি খালেদ মাস্তান। ওই মাস্টার না তুই, যে গত কয়েকদিন আগেও জেল খেটে এসেছিস, তাও আমার হাতে মাইর খেয়ে? ওহ ঠিকই বলছেন, কিন্তু আজকে তোকে কে বাঁচাবে? ওই দিনের মারের কথা কি তুই ভুলে গিয়েছিস? ভুলিনি, কিন্তু আজকে তোকে আমি যে মারবো যা তুই সারা জীবন মনে রাখবি। তবে তোকে আমি জানে মারবো না, কেননা তোকে বাঁচিয়ে রাখবো এই জন্যই, যাতে করে তুই বাইরে গিয়ে সবাইকে বলতে পারিস আমি তোকে মেরেছি। ও, গাছে কাঁঠাল আর গোফে তেল। আচ্ছা, তাহলে একটা কাজ কর, আমরা ওইদিকে গিয়ে মারামারি করি। চল, আজকে তোর এমন অবস্থা করব যা তুই কল্পনাও করতে পারবি না। এই যে আপনারা দুইজন যা ইচ্ছা তাই করেন, কিন্তু আমাদের তো যেতে দিবেন। এই যে সবাই গেলেও আপনি যেতে পারবেন না। কেন কেন? আমি কেন যেতে পারবো না? এই যে আমি একটা রাউন্ড শেষ করে আসি, ততক্ষণ আপনারা হাতে তালি দিতে থাকুন। এদিকে আরও একটা জায়গায় গিয়ে মারামারি করতে থাকে। মারামারির এক পর্যায়ে আকাশ একটু মার খায়, কিন্তু কিছুক্ষণ পরেই আকাশও মারতে থাকে। অনেকক্ষণ পর ওদের বস মার খেয়ে পড়ে আছে, তা দেখে ওদের লোক বলে, ওই তোর এত বড় সাহস, তুই আমাদের বসের এই হাল করেছিস, আজকে তোর কি হাল করব তা তুই কল্পনাও করতে পারবি না। একটা কাজ কর, আগে ওই রুমের দরজা আটকে রাখ, নয়তো কি থেকে কি হয়ে যায় তা তো বলা যায় না। তাই করি, নয়তো তোর লাশ যেন কেউ খুঁজে না পায় তার ব্যবস্থা করব। দেখা যাবে, আগে দরজা তো বন্ধ করে আয়। এদিকে কিছু লোক দরজা বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে দিও আকাশকে মারার জন্য। 10 মিনিট আকাশ সবাইকে মেরে গুলি করে একের পর এক মেরে ফেলে। এক কথায় এক একজনের বুকে গুলি করতে থাকে, এতে করে আকাশের শার্টে রক্তে ভিজে আছে। গুলির শব্দ বন্ধ হওয়াতে আকাশ দরজা খুলে দেয়, এতে করে আকাশকে দেখে এরাও বাকি ছেলেমেয়েরা ভয় পেয়ে যায়। কি ব্যাপার, আপনার শরীরে এত রক্ত কেন? 5 জন লোককে মেরেছি, তাহলে রক্ত তো লাগবেই, এটা স্বাভাবিক নয় তো? আসলে ওখানে লোক ছিল 15 জন, 5 জন কথা বলেছে, 9 জন তো এরা ভয় পেয়ে যাবে, এই জন্য কমিয়ে বলে। তার মানে আপনি মানুষ মারার কিলার? জি না, কেউ মারতে আসলে আমি তাকে জীবিত রাখি না। তাই বলে এতগুলো খুন করবেন? কিছু করার নেই। এখন একটা কাজ করুন, আমার ব্যাগটা দিন, আমি এইগুলো চেঞ্জ করব। এই নিন ব্যাগ, কিন্তু এখন এগুলো পরিষ্কার করবেন কি করে? তাছাড়া আপনাকে দেখে আমার অনেক ভয় লাগতেছে। ভয় কেন পাবে? তাছাড়া আমার ভয় লাগে না, আপনার লাগবে তা অবশ্য স্বাভাবিক। আচ্ছা, আমার সব কিছু দিন, আর আপনারা গিয়ে গাড়িতে বসুন, আমি পরিষ্কার হয়ে আসি। এই নিন যান। এদিকে এখানে একটা পুকুর পরিষ্কার হয়ে ফিরে আসে, গাড়িতে এসে বসে আর নিজেও গাড়ি চালিয়ে নিয়ে আসে চিটাগং। ওখানে এসে আকাশ নিজের মতো করে হোটেলে এসে ওঠে, যেখানে আকাশে ওঠার কথা। ওখানে ওঠার পর, বস, আমি তো ওই হোটেলে চলে এসেছি। তাহলে অপেক্ষা করতে থাকো। তাছাড়া তুমি এখন এখানে রেস্ট নাও, কালকে তোমার কাছে একটা লোক আসবে, ওই লোকটা তোমাকে যা যা বলবে তুমি ওই অনুযায়ী কাজ করে থাকবে। ওকে, তাই হবে। রাস্তায় কোনো সমস্যা হয়নি? হয়েছিল, ওই সমস্যা এখন আর নেই। কি হয়েছিল? এখানে আকাশ ওনাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর ওনাদের বস ভয় পেয়ে যায়, কেননা এইভাবে কেউ কাউকে মারতে পারে না, ওনার জানা ছিল না। এদিকে ইরা নদী হোটেলে এসে ওঠে, ও নিজেদের মধ্যে কথা বলতে থাকে। দেখছিস ছেলেটা কতটা সাংঘাতিক? কোন ছেলের কথা বলছিস? কোন ছেলে আবার? যে তোর কোলে আরামে মাথা রেখে ঘুমিয়েছিল। এইখানে সাংঘাতিকের কি হলো? একা এতগুলো লোককে মারার পরও তোর কাছে এটা সিম্পল ব্যাপার হলো? ছেলেটা নিজেকে বাঁচাতে এরকম করেছে, তাছাড়া ওর জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতো। উফ, তোকে আর বলে বোঝাতে পারবো না। আচ্ছা বাদ দে সেসব কথা, এখন এখানে তো এসেছি, তা কোথায় কোথায় যাবি ঘুরতে? প্রথমে আমরা পার্কে যাব, ওখান থেকে বাকিটা কোথায় কোথায় যাওয়া যায় দেখব। তা একটা কথা বলার ছিল। কি কথা, তাড়াতাড়ি বলো, ফ্রেশ হয়ে এখন ঘুমাবো। ওই ছেলের সাথে দেখা হলে কিন্তু মোটেও কথা বলবি না। ঠিক আছে, তাছাড়া ওর সাথে কথা বলতে আমার বইয়েই গেছে। তোর তো আবার ওইসব বিষয়ে একটুও খেয়াল থাকে না। না থাকলে তুই মনে করিয়ে দিবি। এখন আমি যাই ফ্রেশ হতে, তুই ওখানে থাক।
এদিকে ইরা ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে পরের দিন আকাশ এর কাছে কিছু লোক আসে দেখা করার জন্য। কি ব্যাপার, আপনারা কারা? আমরা কারা তা না জানলেও চলবে। আপনি কি আকাশ? আমি আকাশ। এবার তো আপনাদের পরিচয় দিবেন। আপনার জন্য একটা কাজ আছে। এই লোকটাকে মারতে হবে, তার জন্য 30 লক্ষ টাকা পাবেন। এতগুলো টাকা? তার মানে লোকটার পাওয়ার আছে বলতে হবে। তা তো থাকবেই, সেজন্যই তো টাকার অঙ্ক বেশি। তা তো বুঝতে পেরেছি। তাহলে এবার বলে ফেলুন কাকে মারতে হবে। এই লোকটা এখানকার বড় মাফিয়া, তার জন্য আমরা নিজেদের কাজ করতে পারছি না, তাই আমরা চাই এই লোকটাকে মেরে ফেলুন। ওকে, তাই হবে। তাহলে ওকে কোথায় পাওয়া যাবে তা বলুন। এই লোকটা কালকে বাংলাদেশে আসবে, তখন ওকে মারতে পারবেন। আচ্ছা, তাই হবে। এদিকে ওদের কাছ থেকে কিছু বন্দুক নিজের কাছে রেখে দেয়, কেননা এখানে আসার কিছু বন্দুক নিয়ে আসেনি, তাই ওদের কাছ থেকে রেখে দেয় যেন বন্দুক দিয়ে আকাশ সব কাজ ঠিক মতো করতে পারে। ওইদিকে ইরা ও নদীর ওদের মতো করে পাহাড় দেখতে থাকে। কিছুক্ষণ পর ইরা ও নদী ওরা দুজন নিজেদের মতো করে চলতে থাকে। এদিকে আকাশও নিজের কাজ করার জন্য একটা শপিং মলে যায়, কারণ ওখান থেকে আকাশ নিছানা করবে, তাই দূরবীন নিয়ে উপরে যায়, এতে করে যেন বুঝতে পারে এখান থেকে কতটুকু শট নিতে পারবে। এদিকে আকাশ সব কিছু দেখতে থাকে। তখনই দূরবীনের সামনে ইরাকে দেখতে পায়। এটা ভেবে দূরবীন নিচে নামাতে দেখে ইরা ও নদী ওখানে দাঁড়িয়ে আছে। সেজন্য ওদের চোখের ইশারায় বলে, কি ব্যাপার, আপনারা এখানে কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? আর এই দূরবীন আপনার কাছে কেন? কেন, একটা লোকের কাছে কি দূরবীন থাকতে পারে না? পারে, কিন্তু আপনি এখানে দূরবীন দিয়ে কি করেন তা জানতে চেয়েছি। আমি এখানে প্লেন দেখতেছি। কি, এই দূরবীন দিয়ে আপনি প্লেন দেখেন? কেন, দূরবীন দিয়ে কি প্লেন দেখা যায় না? যায়, কিন্তু এত দূর থেকে কিভাবে? আপনাদের না জানলেও চলবে। এখন এখান থেকে যাবেন কিনা তা বলেন। যাব না, কি করবেন আপনি? ওকে, তাহলে আমি নিজেই চলে যাচ্ছি। এই বলে চলে আসে বাইরে। অন্যদিকে ইরা ও নদী হাবলার মতো তাকিয়ে আছে। এদিকে আকাশ নিচে নামলে কিছু ছেলে এসে আকাশের সামনে দাঁড়ায় ও আকাশের মুখে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নিচে নিয়ে যায়। 1 ঘন্টা পর। এ কি, তোমরা কারা? আর আমাকে কেন ধরে নিয়ে এসেছো? ওই শালা চুপ কর, তোর সাহস তো কম না, তুই আমাদের বসকে মারার জন্য এসেছিস। তোর সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি। তোমরা কি করে জানো? আর তোমাদের বস কে? ওই তা তোর না জানলেও চলবে। এখন আমাদের এটা বল, তোকে কে পাঠিয়েছে? তা সবটা যখন জানো তখন কে পাঠিয়েছে এটা কেন জানো না? তা তো তোর মুখ থেকেই শুনতে চাই, কেননা তাহলে শিওর হয়ে নিতে পারবো। তাছাড়া তোদের বসকে তো কালকেই মেরে ফেলবো। তাহলে এত কথা কিসের তোদের? হাসালি আমাদের। আমি কি কোনো জোকস বলেছি যে হাসতে হবে? আমাদের বস তো গতকালকেই চলে এসেছে, আর তুই এখনো তা জানিস না? কিন্তু আমার এখানে আসার খবর কে দিল ওনাকে? তুই কি আমাদের বসকে পাতিমাস্তান মনে করিস নাকি, যে উনি এই ব্যাপারে জানবে না? উনি এই শহরের ডন, ওনাকে মারা এত সহজ না। তবুও যখন এসেছিস একবার তাহলে ওনাকে দেখে নে, পরে দেখতে পারবি কি না তা তো আর জানি না। ওই তো বস এসে গেছে, এবার বসই তোর সাথে কি করব না করব এই বিষয় ঠিক করবে। কিরে, এই মালটা কে? বস, এইটাই সেই মাল যে আপনাকে মারার জন্য এখানে এসেছে। কি বলিস, তাই নাকি? দেখাটা ওর মুখটা। লোকগুলো মুখ থেকে কাপড়টা সরায়। এতে করে আকাশের মুখটা দেখে ওদের বসের আফসোস হয়, মানে আকাশের মুখ দেখে ওনার একটু মায়া হয়। এই পিচ্চি ছেলেকে মারতে তো আমার মুখটা মায়া সৃষ্টি হয়, এখন একে মারবো কি করে বল? বস, একে মোটেও পিচ্ছি বলবেন না, কেননা এই বয়সে ছেলেটা 34টা মার্ডার করেছে। কি, এতগুলো করার পর এই ছেলে বাইরে কি করে? একে তো জেলের ভিতরে থাকার কথা। আচ্ছা, তা বাদ দিলাম। এখন তোর জন্য আমার কাছে একটা অফার আছে। যেমন? একই আমি তোকে মেরে ফেলবো, আর না হয় তোকে যে পাঠিয়েছে তুই তাকে মেরে ফেলবি। এখন তোর কাছে চয়েস দুইটা, যেটা তোর পছন্দ হয় ওই কাজটা কর। তাছাড়া তোকে যে পাঠিয়েছে ও তোকে জেনে শুনে বাঘের মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে, তাই সাবধানে পা দিবি। দেখুন, আমি কথার খেলাপ করব কি করে? তাছাড়া যারা টাকা দিয়েছে ওদের সাথে আমার হোটেলে কথা হয়েছে, এর বেশি ওদের সম্পর্কে আমি আর কিছু জানি না। তোকে দেখে মনে হয় তুই ওদের খুঁজে বের করতে পারবি, তাই দেরি না করে তাই ওদের খুঁজে বের কর। আজকের মতো তোকে এখান থেকে যেতে দিলাম, 3 দিনের ভেতর ওদের খুঁজে বের করবি আর মেরে ফেলবি, নয় তোকে আমি বাঁচিয়ে রাখবো না। এদিকে ওরা আকাশকে ছেড়ে দেয়। অন্যদিকে নানারকম প্রশ্ন নিয়ে আকাশ মাথায় ঘুমিয়ে যায়। অন্যদিকে 3 দিন কেটে যায়। আকাশ অনেক কিছু তথ্য জোগাড় করতে পেরেছে, এইগুলো দিয়ে কাজ করতে থাকে। এইদিকে এই কয়েকদিনে ইরার সাথে আর আকাশের দেখা হয়নি। 4 দিন পর আকাশ ওদের ঠিকানায় যায়। ওরা আকাশে দেখে চিনে ফেলে, তাই ওরা আকাশের কাছে আসে। এ কি, তুই এখানে? আমি এখানে আসাতে কি অবাক হচ্ছিস?
তা তো হবই, তোকে যেই কাজটা করতে দিয়েছি তা না করে তুই এখানে কোন সাহসে এসেছিস? এই কথা বলা মাত্র আকাশ ওদের এক এক করে গুলি করে মারতে থাকে। এরকম গুলি করাতে ওদের কিছু লোক মারা যায়, বাকি লোকগুলো গুলি করতে থাকে। 30 মিনিট এইভাবে ওদের মধ্যে যুদ্ধ হতে থাকে। ওদের সবাইকে ওখানেই মেরে ফেলে। তার সাথে ওই লোকটাকে এখানে আসতে বলে। কিছুক্ষণ পর ওই লোকটাও এখানে আসে। উনি এসে বলে, কী ব্যাপার, এখানে কেন ডেকেছো? সামনে তাকিয়ে দেখুন, উনি আপনাকে মারার জন্য টাকা দিয়েছে। আমি আপনার কথা মতো এখানে থাকা 30 জনকে মেরে ফেলেছি। সত্যি তুই তো অনেক কাজের দেখতেছি, তোকে দিয়ে কাজ হবে। আচ্ছা, তুই চাইলে আমার হয়ে কাজ করতে পারিস, তাই থাকলে বল। সম্ভব না, আমাকে ঢাকায় যেতে হবে। তাই এখন 50 লক্ষ টাকা দিন আমাকে। আমি কোনো টাকা দিতে যাব? বারে, এতগুলো লোককে মারলাম আর টাকা দিবেন না, তা কি করে হয়? তোর সাহস তো কম না, তুই আমার কাছে। পিস্তল বের করে আকাশের মাথায় ঠেকাতে যাবে, তার আগেই আকাশ পিস্তল নিয়ে ওদের বসের কোমরে ধরে। টাকা কি দিবি নাকি এখানে মেরে দিব? আমার কাছে তো এখন টাকা নেই। চেক তো আছে, চেক দে তাহলে। ওদের বস চেকও লিখে দেয়। চেক দেওয়ার পর আকাশ ওদের ছেড়ে দিয়ে চলে আসে ব্যাংকে। ব্যাংক থেকে ওই অ্যাকাউন্টের সব টাকা নিয়ে চলে আসে আকাশ ওর অ্যাকাউন্টে। টাকা পাঠানোর পর চলে আসে ঢাকায়। ঢাকা আসার পর আকাশও বসের কাছে যায়। এসেছিস আকাশ? তা ওখানে সব কাজ ঠিক মতো করেছিস তো? সব কাজ করে এসেছি। তা তোমার শরীর তো ভালো নেই? জানি আমি, সেজন্য আমি তোর জন্য কিছু কাজ আর দায়িত্ব দিয়ে যাব। কি সেটা? কালকে আমি তা জানাবো। এখন যা, তুই রেস্ট নে। এদিকে আকাশ রেস্ট নেয়। পরদিন মাফিয়াদের নিয়ে একটা বৈঠক হয়। ওই বৈঠকে আকাশও উপস্থিত হয়। ওখানে আকাশের বস সবার উদ্দেশ্যে বলে, তোমাদের যে কারণে এখানে আসতে বলেছি, আমার তো বয়স আস্তে আস্তে অনেক হয়েছে, তাই আমি আমার এই সাম্রাজ্য আকাশের হাতে তুলে দিতে চাই। আজকে থেকে আমার সব কিছু আকাশ দেখবে। এদিকে ওনার কথা আর কাউকে ফেলতে পারেনি। সবাই আকাশকে মেনে নিল, কেননা এখানে সবাই আকাশকে চিনে। আকাশ কতটা চালাক আর মারামারিতে চৌকস তা দেখে এখানে সবাই জানে। এরপর আকাশকে চেয়ারে বসিয়ে দিয়ে আকাশের বস হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায় ওখানেই। এদিকে আকাশ যেখানে আনন্দ করার কথা, মৃত্যুতে কান্না করতে চাচ্ছে। অনেক বুক ফাটা কান্না কষ্ট নিয়ে মাটিতে দিতে হচ্ছে। কিছু দিন যেতে না যেতে আকাশ পুরো মাফিয়াদের ওপর রাজত্ব করতে থাকে, কেননা আকাশের ওপর এখানে আর কোনো মাফিয়া নেই। এদিকে 7 দিন পর আকাশ একটা কলেজে আসে কিছু কাজ করার জন্য। তখন ওখানে ইরার সাথে আবারও দেখা হয়। এবার আকাশ ইরাকে না ডাকলেও ইরা আকাশকে ঠিকই রেখেছে। এই কি, আপনি এখানে কেন? কেন, আমার কি এখানে আসতে মানা আছে নাকি? আরে, আমি এইসব কিছু বলতে চাইনি। না, আসলে এতগুলো মাস পরে আবারও আমাদের দেখা। এখন কি প্রতিদিন দেখা হলে আপনি খুশি হবেন? এইসব কিছু না, যা বলার ছিল। এখন কি কাজ করেন আপনি? এই তো ছোটখাটো কাজ। আচ্ছা, যাক ভালো। ওরা এইভাবে কথা বলছিল। একটু পরে কলেজে কিছু ছেলে আসে। ওরা এসে এক একজনকে এক একভাবে মেয়েদেরকে বিরক্ত করেই চলে। এতে ইরা বিরক্ত চাপ নিয়ে বলে, উফ, এদের জ্বালায় আমরা কলেজে এসেও শান্তি পাই না। এরা সব সময় মেয়েদের বিরক্ত করে চলেছে। একটু অপেক্ষা করুন, আমি ওদের এখনই ঠিক করে নিচ্ছি। দাঁড়ান, এই নিন লাঠি। এটা দিয়ে মারবেন, কেননা ওদের কাছেও লাঠির মতো কি যেন থাকে। ওদের সাথে খালি হাতে পারবেন না। আচ্ছা, আপনি কি করে বুঝলেন আমি ওদের মারার জন্য যাব? এই নিন, ওই দিনও এটাই করলেন, তাই আজকে ভাবলাম তাই করবেন। আচ্ছা, দিন লাঠি। এদিকে লাঠি নিয়ে চলে আসে মাঠের মধ্যে। এসে ওই ছেলেগুলোকে একধারে মারতে থাকে। অনেকক্ষণ ধরে ওদের মারতে থাকে। এক এক করে প্রায় সবাইকে মেরে অবস্থা খারাপ করে দিয়ে চলে যায়। ওদের মেরে আবার অ্যাম্বুলেন্সে খবর দেয়। ওদের মারা দেখে ভার্সিটির সবাই খুশি হয়। ধন্যবাদ আপনাকে। সত্যি আপনি না থাকলে যে কি হতো। আসলে ওরা অনেক পাওয়ারফুল লোক, সেজন্য আমরা কিছু করতে ভয় পেতাম, কিন্তু এখন তো আপনার জন্যও ভয় হচ্ছে। ওরা না আপনার ক্ষতি করে দেয়। কিছু হবে না। এখন তাহলে চলি আমি, আমার একটা কাজ আছে। আচ্ছা, সাবধানে যাবেন। এদিকে ওই দিন রাতের বেলায় আকাশ যাদের মেরেছিল ওদের বাবা আকাশকে মারার জন্য লোক ভাড়া করেছিল। আকাশ যখন গাড়ি করে বাসায় যাচ্ছিল তখন ওরা গাড়ি নিয়ে আকাশের পথ আটকায়। ওদের এমন আচরণে আকাশ ঠিকই বুঝতে পারে। এদিকে আকাশ গাড়ি থেকে নেমে আর তার সাথে বাকি গাড়ি থেকে এক এক করে 20 জন লোক দাঁড়িয়ে থাকে। ওদের সবার হাতেই লাঠি ছিল। অন্যদিকে কোনো একটা কারণে ওই পথ দিয়ে ইরা যাচ্ছিল। রাস্তায় এরকম অবস্থা দেখে ইরার সামনে না গিয়ে দূর থেকে তাকিয়ে দেখতে থাকে। কিছুটা দূরে কেউ যেন মারামারি করার জন্য দাঁড়িয়ে আছে, তাই ভালো করে দেখার জন্য আরও সামনে যায় আর একটা গাছের পাশে লুকিয়ে পড়ে।
হায় আল্লাহ, এই তো ওই ছোট ছেলেটা, এখন কি হবে? এরা 20 জন তো আজকে ওনাকে মেরেই ফেলবে। আমি যত তাড়াতাড়ি পারি পুলিশকে কল দিয়ে এখানে আসতে বলি। এদিকে ইরা পুলিশকে কল দেয়, অন্যদিকে আকাশ চুরি দিয়ে এক এক জায়গায় লাশ ফেলতে থাকে। কারো হাত পা কাটে, আবার কারো কারো মাথাও কেটে আলাদা করে ফেলে। পুরো রাস্তার মধ্যে রক্তে ভাসতে থাকে। এতটা রক্ত ওখানে আছে মনে হবে যেন 2-3টা গরু জবাই করা হয়েছে। এদিকে এত কিছু দেখে ইরার তো অবস্থা শেষ, কারণ ইরা জানতো আকাশ নিজের আত্মরক্ষার জন্য এইসব করতে থাকে। কিন্তু এটা যে আকাশের প্রফেশনাল কাজ তাই ইরা মোটেও বুঝতে অসুবিধা হয়নি। 5 মিনিট পর সবার মরদেহ রাস্তায় পড়ে আছে। ইরা লুকিয়ে দেখে আকাশ ওখান থেকে একটা গাড়িতে উঠে চলে যায়। আকাশ যেতেই ইরা গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। এই আমি কি দেখলাম? আমি এই লোকটাকে কত ভালো মনে করেছিলাম, আর এখন দেখি এই লোকটা কতটা সাংঘাতিক। এই লোকটাকে নিয়ে মনের মধ্যে কত আশাই না বেঁধেছিলাম, কিন্তু আজকে সব কিছু এইভাবে ভেঙে দিল। একে ভালোবাসা মানে নিজের জীবন শেষ করে দেওয়া। 1 মাস পর ইরা একটা পার্কে বসে আছে। ওখানে আকাশ এসে ইরাকে প্রপোজ করে। তখন ইরা আকাশকে ফিরিয়ে দেয়। তাছাড়া কেন ফিরিয়ে দিয়েছি এর কারণ তো আপনারা একটু আগেই বুঝতে পেরেছেন। এতক্ষণ ধরে আপনারা আকাশের অতীত সম্পর্কে জেনে আছেন। এখন থেকে যা কিছু শুনবেন তাই কিছু বর্তমান। ইরা এখন আকাশের কথাই শক্ত হয়। আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করো না নাকি? আমি তোমাকে পছন্দ করলেও কখনো তোমাকে ভালোবাসা তো দূরের কথা, তোমার কাছে তো কখনো আসবোই না। কেন আসবে না তুমি? তোমার মতো একজন কিলারকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। তাছাড়া তুমি একা এতগুলো লোককে এমনভাবে মারলে, তোমার কি একটুও দয়া হয়নি ওদের উপর? না, হয় না। ছোটবেলায় থেকে আমি অবহেলায় বড় হয়েছি, তাই আমি চাই না এর চেয়ে বেশি আর অন্য কাউকে দয়া দেখাতে চাই না। ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমাকে বিয়ে করে আমি আমার লাইফটাকে এইভাবে নষ্ট করতে পারবো না। যেখানে তোমার জীবনের কোনো নিরাপত্তা নেই, সেখানে তুমি আমার নিরাপত্তা কি করে দেবে বলো? ভেবেছিলাম তোমাকে ভালোবেসে তোমার আদর পেয়ে আমি নিজের ছোটবেলার আদর ভুলে যাব, কিন্তু এখন তো তুমি আমাকে আরো বেশি খারাপ বানিয়ে দিবে। তুমি যাই করো না কেন, আমাকে তুমি কখনো পাবে না। তুমি ভালো করে জানো তোমাকে না পেলে কি কি করতে পারি। বড়জোর কি করবে বলো? ছবির গুন্ডাদের মতো আমাকে তুলে নিয়ে যাবে, তারপর আমার সবকিছু কেড়ে নেবে। এছাড়া আর কি করতে পারো? কথাটা বলা মাত্রই আকাশ ইরাকে কয়েকটা থাপ্পড় দেয়। এতে করে ইরার ঠোঁট কেটে কিছুটা রক্ত বের হয়। আমি কিলার হতে পারি ঠিকই, কিন্তু ভালোবাসার জন্য যে মনটা দরকার ওই মনটা আমার আছে, তাই আমাকে ওইসব ছেলেদের মধ্যে মিলাবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, আমাকে তুমি কখনো পাবে না। কথাগুলো বলে ইরা চলে যায়। আকাশ ওখানে বসেই কান্না করতে থাকে। এইভাবে কান্না করার পর অনেক লোক এসে জড়ো হয়। ওরা এক এক করে আবারও চলে যায়। এদিকে ভাগ্যক্রমে আকাশ ওখানে আবিরকে দেখতে পায়। আবির আকাশকে আবির দেখতে পেয়েই দৌড়ে আসে আর এসে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ, তুই এখানে? কত বছর পর তোর সাথে দেখা, তুই এভাবে কান্না করছিস কেন? সে অনেক কাহিনী, তোকে পরে বলবো। এখন আগে বল তুই এখানে কেন? আমারও অনেক কাহিনী, এখন না, অন্য একদিন বলবো। আচ্ছা, এখন চল আমার সাথে। কোথায় যাবি এখন? আমার সাথে আয়, তাহলে বুঝতে পারবি। এরপর ওকে নিয়ে আকাশ চলে আসে ওর রাজত্বে। আবির তো চারপাশে লোকজন আর সবার কাছে অস্ত্র দেখে কিছুটা ভয় পেয়ে যায়। তার উপর আকাশ ভেতরে যেতেই সবাই তাকে সালাম দিতে থাকে। এতে করে আবির তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেন কি বলবে কিছুই তো আবির বুঝতে পারছে না। কিছুক্ষণ পর ওরা একটা রুমে আসে। রুমে আসার পর একটা লোক ওদের জুস দিয়ে যায়। ওরা দুজন জুস খাওয়ার পর, আচ্ছা, এসব কি? তুই কিসের কথা বলতেছিস? এত লোকজন আর এত বড় বাড়ি, তার উপর তোকে সবাই সালাম দিচ্ছে কেন? বলবো বন্ধু, বলবো, সবই তোকে বলবো। এখন তুই বল তোর কি খবর? আমার আর অবস্থা, বেকার ঘুরতেছি, এখনো কোনো কাজ জোগাড় করতে পারিনি, শুধু শুধু বেকার ঘুরোঘুরি। কিন্তু পার্কের মধ্যে কি? জিএপের সাথে দেখা করতে এসেছি, বলেছে যদি কোনো চাকরি 1 মাসের মধ্যে জোগাড় না করতে পারি তাহলে ওকে যেন ভুলে যাই আমি। তো এখন কি করবি ভাবছিস? কি আর করব, এ শহরে চাকরি পাওয়াটা কষ্টের, তাছাড়া জানি না এখন কি করব। যদি এদের সাথে কাজ করতে বলি তাহলে কি করবি? কাদের সাথে আর কি কাজ? তেমন কিছু না, এরা যে যে কাজগুলো করে ওই কাজ। যেমন কি কাজ? এই তো মারামারি, খুন করা, এইগুলো। কি? বন্ধু, আজকাল এছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু এসব লাইনে ঢুকাবো কি করে? এই সব লাইনে ঢুকতে অন্য কিছু লাগে নাকি? তবুও
এরা অপরিচিত একটা ছেলেকে কেন নিবি? তাছাড়া এখানে থেকে নিজের কি এমন ভাগ্য ফেরাতে পারবো বল? তারপরও কম না বন্ধু, তুই যদি চাস তাহলে আমি এদের সাথে কাজ করার ব্যবস্থা করে দিব। তাছাড়া এই কাজ করলে কি আমার জিএফ আমার কাছে আসবে? তা জানি না, কিন্তু ও তোকে কিছু বলেনি? বলেছে যে কোনো কাজে হলেই চলবে। এখন এই কাজ করলে সমস্যা হবে কি না তা জানি না। এখন ভেবে দেখ। তুই তাহলে এখানে ঘুমা, এখানে পরে কথা বলবো বাকিটা। ঠিক আছে। অন্যদিকে ইরা বাসায় যায়। ওখানে গিয়ে কিছুক্ষণ পর নদীও আসে। নদী মন খারাপ, তাই ইরা ওকে দেখে প্রশ্ন করে, কিরে তোর মন খারাপ কেন? তুই তো জানিস বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এদিক দিয়ে আবিরও বেকার, তাই আমি ভাবছি কি করব। এদিকে আমি আবিরকেও বলেছি 1 মাসের ভিতরে কোনো চাকরি না জোগাড় করতে পারলে আমাকে যেন ভুলে যায়। কি বলিস? তাই বলে তোদের এতদিনের সম্পর্ক তুই ভুলে যাবি? এছাড়া আর তো কোনো উপায় নেই। তুই তো জানিস একটা বেকার ছেলেকে বাবা কখনোই মেনে নিবে না। আর এদিকে ওই ছেলেটা আমাকে প্রপোজ করেছে। কোন ছেলে? আরে ওই ছেলেটা। সেই কখন থেকে ওই ছেলেটা করে যাচ্ছিস? নাম তো বলবি নাকি? নাম আকাশ। কোন আকাশ? ওই, তুই কয়টা আকাশকে চিনিস বলতো? আসলে চিনলাম না, সেজন্য তোকে জিজ্ঞেস করলাম। কিছুটা থিমস বল যেন চিনতে পারি। আরে চিটাগাং যাওয়ার সময় যার সাথে পরিচয় হয়েছিল সে ছেলে। কি বলিস? এত হ্যান্ডসাম একটা ছেলের প্রপোজাল তুই রিজেক্ট করে দিলি? ছেলেটার সম্পর্কে যদি তুই সবটা জানতে পারতি তাহলে বুঝতে পারতি ওই ছেলেটা কতটা সাংঘাতিক একটা লোক। কেন, কি করেছে ছেলেটা? তাহলে শুন, বলি তোকে। নদীকে সবটা বলতে থাকে। নদী সবটা শুনতে থাকে। সবটা শোনার পর নদী কি বলবে বুঝতে পারছে না। এরকম সাংঘাতিক কোনো লোককে বিয়ে করতে যে জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে, যা নদী ভালো করেই বুঝতে পারে। তবুও নদীর ভয় হচ্ছে, সেজন্য আবারও ইরাকে বলে, আচ্ছা ছেলেটা যদি তোর কোনো ক্ষতি করে দেয়? তা কোনোদিনও করবে না। কেন করবে না? ওই ছেলে যদি আমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে কখনো আমার ক্ষতি চাইবে না, বরং কি করে আমার মন জয় করা যায় তা নিয়ে চিন্তা করবে। দেখবি আমার পেছনে লোক লাগিয়ে দিবে, তারপর ওদের মেরে আমারই সামনে হিরো হবে। তার সাথে আমি বিপদে পড়লেই দেখবি উনি আমার সামনে চলে আসবে। এই বাংলা ছবিগুলো দেখে দেখে আজকে তোর এই অবস্থা হয়েছে। এই জন্য বলি বাংলা ছবি দেখা কমিয়ে দিয়ে। চুপ কর তো, তুই পারলে মিলিয়ে নিস। লাগবে না আমার মিলানো, কালকে শপিং মলে যাব, তুই রেডি হয়ে থাকিস। আচ্ছা ঠিক আছে। পরদিন ওরা দুজন শপিংয়ে যায়। ওখানে কিছুক্ষণ পর কয়েকটা লোক এসে ইরাও নদীকে সামনে দাঁড়ায়। দেখেছিস, বলতে বলতেই অ্যাক্টিং শুরু হয়ে গেল। এখন এরা আমাদের নিয়ে যাবে আর দেখবি ওই ছেলেটা ওখানে এসে আমাদেরকে বাঁচাবে। এদিকে লোকগুলো তাকিয়ে আছে আর কথা শুনে কিছুই বুঝতে পারছে না কি বলবে আর কি করবে, কারণ ওদের সব কথা ওদের মাথার ওপর দিয়ে যাচ্ছে, সেজন্য মাথা চুলকাচ্ছে। আরে মাথা চুলকাতে হবে না, যেখানে নিয়ে যেতে এসেছেন ওইখানেই নিয়ে যান। এদিকে লোকগুলো একটা আরেকটার মুখের দিকে তাকিয়ে বলে, এই মেয়েটা কি পাগল হয়ে গিয়েছে নাকি? কি সব আবুল তাবুল বলেই চলতেছে। যেই যাই হোক, একে তাহলে আগে গাড়িতে তুলে নিয়ে যাই, বাকিটা পরে দেখা যাবে। এই বলে ইরাকে তুলে নিয়ে যেতে চাইলে ইরা বলে, আরে আমি একা গিয়ে কি করব? নদী তুইও চল, নয়তো আসল ঘটনা তুই জানবি কি করে? তুই তো দেখি আমাকে ফাঁসানোর জন্য সবসময় তৈরি হয়ে থাকিস। আরে তোকে সবটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, তাছাড়া তুই চিন্তা করিস না। তাছাড়া আমাদের কিছুই হবে না। তাছাড়া কেন এত টেনশনের কিছুই নেই। তাহলে এটাকে আর বাকি রাখি কেন? এটাকেও নিয়ে চল। এগুলো ওদের গাড়িতে করে নিয়ে যেতে থাকে। অনেকটা পথ যাওয়ার পর ওদের একটা জঙ্গলের ভিতর এনে রাখা হয়। ওখানে একটা পুরোনো বাড়ি আছে, ওই বাড়িতেই ওদের রাখা হয়। দেখ ইরা, আমার কিন্তু পরিস্থিতি মোটেও সুবিধার মনে হচ্ছে না। আরে তোমার কিছু হবে না, তুমি চুপচাপ থাকো। একটু পর ওদের বস আসে। উনি আসা মাত্র ইরার সামনে এসে দাঁড়ায়। এই ছেলেটাকে চিনিস? চিনি তো, কিন্তু কেন? তা তো চিনবি, ওর প্রেমিকা বলে কথা, চিনতে তো হবেই। তাছাড়া তুই এখানে এখন ওকে কল দিয়ে বল এখানে আসতে। কেন কেন? ওর সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে, ওইগুলো তো আগে শেষ করতে হবে। সেটা আমার এত ক্ষতি করেছে যা বলার বাইরে, সেজন্য ওকে আমি শাস্তি দেব যা কখনো কল্পনা করতে পারবে না। দেখুন, ওনার নাম্বার আমার কাছে নেই। কথাটা বলা মাত্র ওই লোকগুলি ইরাকে একটা থাপ্পড় দেয়। এতে করেই এরা ঠোঁট কেটে রক্ত বের হয়। কি বললি? ওকে তুই ভালোবাসিস আর ওর নাম্বার নেই? নাটক করিস কি আমার সাথে? এইভাবে ধরাতে ইরার অনেক কষ্ট হয়, কেননা ইরা বুঝতে পারে না ওরা এইভাবে কেন কষ্ট দিবে। তাই আবারও বলে, বিশ্বাস করুন, ওনার সাথে আমার কোনো রিলেশন নেই। ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে একদম ভালোবাসি না। সে যাই হোক, ও যখন তোকে ভালোবাসে তখন তোর জন্য সব কিছু করতে পারবে, তাই তোকে ব্যবহার করে আমি ওকে নিজের আয়ত্তে আনবো। তার মানে এসব কিছু সত্যিকারের? সত্যি হবে নাকি মিথ্যে নাকি?
আমি ভেবেছিলাম হয়তো আমাকে ইমপ্রেস করার জন্য ও এসব করেছে, কিন্তু এখন দেখি আমি নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। তুই নিজের তো সর্বনাশ করলি, সাথে আমারও সর্বনাশ করলি। সত্যি আমি বুঝতে পারিনি, যদি বুঝতাম তাহলে তো এমনটা কখনোই করতাম না। এখন কি করবি? এখান থেকে বের হবি কি করে? আচ্ছা, ওরা যখন আমাদের এনেছে তখন আকাশের সাথে ওরাই যোগাযোগ করবে, আর এখান থেকে ওরাই বের হওয়ার উপায় বলে দিবে। এই সব কিছু তোর জন্য হয়েছে। তোকে তো আমার ইচ্ছে করছে এখন কি যে করি। দোস্ত, ভুল হয়ে গেছে। এই বাংলা ছবি দেখে আজকে আমার এই অবস্থা হয়েছে। এরপর থেকে তুই যদি বাংলা ছবি দেখেছিস তো আমার হাতে কত মার খাবি তা তুই নিজেও ভুলতে পারবি না। ওইদিকে ওরা নিজেদের মধ্যে জড়তা করতে ব্যস্ত, অন্যদিকে ওদের বস কল দেয় আকাশকে। আকাশও কল রিসিভ করে। হ্যালো, কে বলছিস? আমি কিবরিয়া বলছি। কোন কিবরিয়া? আমি ওই কিবরিয়া যার লোকে তুই কয়েকদিন আগে মেরেছিলে রাস্তার উপরে। মনে পড়েছে তো, আমাকে কেন কল দিলি? নিজে মরার জন্য মনে হয়। আমি তোকে কল দিয়েছি এই জন্য, কারণ তোর জান পাখি আমার কাছে। মানে ঠিক বুঝলাম না। তুই ওই দিন যে মেয়েকে ফারকে ফোর্স করেছিলি, ওই মেয়েকে আমি উঠিয়ে এনেছি। তাই তুই আমার দেওয়া ঠিকানায় চলে আয়। যদি না আসিস বা কোনো চালাকি করিস তাহলে তোর জান পাখিকে আমি বাঁচিয়ে রাখবো না, মনে রাখিস। না না, ওই রকম কিছু করিস না। আমি আসতেছি। কোথায় আসতে হবে বল। এক্সাইটেড হওয়ার কিছু নেই, এখনও অনেক সময় বাকি আছে, তাই আরামসেও আসতে পারবি। দেখ, তুই কিন্তু ভালো করিসনি। এই আসতে চোখ নামিয়ে কথা বল। দেখ, ওদের যেন কোনো ক্ষতি না হয়। হবে না, যদি তুই ঠিক মতো আছিস তাহলে ওদের কোনো ক্ষতি করবো না। যদি তুই কোনো চালাকি করিস তাহলে এর পরিণতি ভালো হবে না। এদিকে কল কেটে দিয়ে আকাশ ভাবতে থাকে কিভাবে কি করতে হবে, সে অনুযায়ী প্ল্যান করতে থাকে। এদিকে এখন মাত্র ওদের কল এর অপেক্ষায়। অন্যদিকে চিটাগাংয়ে আকাশ যাকে মেরে এসেছিল, ওরা আকাশকে খোঁজার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। ওরা চারিদিকে শুধু খুঁজতে থাকে কিভাবে কি করতে হবে না হবে। অন্যদিকে পরের দিন সকালে কল আসে। হ্যাঁ বল, কোথায় আসতে হবে? আগে একটা গাড়িতে উঠ, এরপর আমি যেভাবে বলবো ওইভাবে আসতে থাক। ঠিক আছে, আমি ওইভাবে আসবো। এরপর ওই লোকটাকে বলতে থাকে আকাশ ওই কথা অনুযায়ী আসতে থাকে। কিছুটা দূরে আসার পর লোকটা আকাশকে একের পর এক কল যেতে থাকে। এতে করে আকাশ নিজেও বুঝতে পারে না আসলে যাবে কোন দিকে। এদিকে অনেকটা পথ আকাশ ঠিক করে রেখেছে ওর লোকজনকে, কেননা ওদের ফলো করতে বলেছে আকাশ। এদিকে ইরাও নদীর বসে আছে, দুজনে কোনো কথাই বলছে না। এদিকে আকাশ বলে, এইভাবে রাস্তা না গলিয়ে কোন দিকে আসতে হবে তা সরাসরি বললেই তো পারিস। আরে রিল্যাক্স, এত দূর যারা হলে কি চলবে। আচ্ছা, আরও বেশি দূর নেই, 1 কিলোমিটার আসলে একটা লোক থাকবে রাস্তায়। বাকিটা পথও বলে দিবে। এদিকে আকাশ যাওয়ার পর ওই লোকটার সাথে দেখা হয়। ওই লোকের সাথে চলে আসে ওদের বসের কাছে। এদিকে আকাশ ওদের বসের কথা বলতে থাকে, তখন ইরা বলে ওঠে, বাহ বাহ বাহ, কি অ্যাক্টিংটাই না করতে পারলি। আমাদেরকে এখানে তুলে এনে এখন বাঁচাতে এসেছিস, আর ওদের সাথে হালকা একটু অ্যাক্টিং করে আমাদের বাঁচিয়ে নিয়ে গেলে কি মনে করেছিস আমি তোর প্রেমে পড়ে যাব? এ কে রে? এই মেয়েকে বাঁচাতে এসে নিজের জীবনটা এইভাবে দিয়ে দেওয়ার জন্য এসেছিস, আর অথচ এখন এই মেয়েটার তোর জন্য একটু মায়া হচ্ছে না? মেয়েদের পটানোর জন্য এরকম আরো অনেক কিছু আমার ভালো করে জানা আছে, তাই আমাকে এগুলো বলে কোনো লাভই হবে না। যা তা বলছিস তুই এগুলো? তোর কথা কি ঠিক আছে বল? তখন তো ঠিকই ছিলি তুই, আর এখন কি বলছিস এইগুলো? আরে ঠিকই বলছি, এখন দেখ কি হয়। তোমার কাছে এগুলো সাজানো মনে হচ্ছে, তাই না? ঠিক তাই। এর কথা শুনে আকাশের মাথায় অনেক গরম হয়ে যায়। সেজন্য ওদের বসের বুকে একটা লাথি মারে। এতে করে ওদের বস অনেক দূরে গিয়ে পড়ে। কি মেয়েকে ধরে এনেছিস তুই? ওর মধ্যে এতটুকু ফিলিংস পর্যন্ত নেই? এরপর একে একে ওদের সবগুলোকে আসতে বলে। ওদের সাথে আকাশের মারামারি হতে থাকে। এদিকে আকাশের কথা মতো আবির কিছু লোক নিয়ে চলে আসে ওই ঠিকানায়, কেননা এতক্ষণ ধরে আবির ওদের ফলো করছিল। অন্যদিকে ওদের মধ্যে অনেকক্ষণ ধরে মারামারি হতে থাকে। এদিকে ওদের বস মারামারির এক পর্যায়ে, তোকে না মারতে পারলেও তোর ভালোবাসার মানুষটিকে আমি বাঁচিয়ে রাখবো না, ওকে আমি শেষ করে দেবো। কথাটা বলে ইরার দিকে গুলি করে। আকাশ দৌড়ে গিয়ে ইরার সামনে চলে আসলেই আকাশের পেটে এসে লাগে গুলিটা। এতে করে আকাশ ওখানেই পড়ে যায়। এখনও ইরার কাছে এটা অ্যাক্টিং মনে হচ্ছে, কিন্তু যখন আরেকটা গুলি করে আর সেই গুলি ইরার হাতে লাগে, তখন ইরার বুঝতে বাকি রইল না সব কিছু আসল ঘটনা। গুলি খেয়ে ইরার হাত থেকে রক্ত পড়তে থাকে। অন্যদিকে আরেকটা গুলি করতে গেলে আকাশের লোক ওখানে থাকা সবাইকে মেরে ফেলে, আর ইরাও আকাশকে নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে আসার সময় আবির ও নদী ওরা একজনকে আরেকজনকে দেখে বলে, এ কি নদী, তুমি এখানে কেন? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করছো? সব কথা পরে বলবো, এখন আগে ওদের হসপিটালে নিয়ে যাই।
চলো তাড়াতাড়ি। ওইদিকে ওদের হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখানে যাওয়ার পর ডক্টর ওদের ট্রিটমেন্ট করতে থাকে। ব্যান্ডেজ শেষে ইরা ভালো করে উপলব্ধি করতে পেরেছে আকাশ ওকে সত্যিই ভালোবাসে। তাই হাতে ব্যান্ডেজ নিয়ে চলে যায় আকাশের কাছে। তখন নদী বাধা দেয়। দেখ, যখন ওর শরীরে গুলি লেগেছিল তখন পর্যন্ত তুই বিশ্বাস করিসনি, কিন্তু যেই তোর গায়ে গুলি লাগলো তখন তোর বিশ্বাস হলো। আসলে তুই ওনাকে বিশ্বাস করতে পারছিসনি। আমার ভুল হয়ে গেছে নদী। আমি সত্যিই ওর ভালোবাসা বুঝতে পারিনি। ও যে আমাকে এত ভালোবাসে তা আমি বুঝতে পারিনি। জানি আমার ভালোবাসার কথাটা বলার আগেই না আমি ওকে হারিয়ে ফেলি। ভরসা রাখ, সবটা ঠিক হয়ে যাবে। তাছাড়া আবির তো আছে, ও আকাশকে দেখে রাখবে। আবির কে? আবির আমার বয়ফ্রেন্ড। কিন্তু ও এখানে কেন? আমি নিজেও জানি না, আমি ওর থেকে জেনে তোকে সবটা জানাবো। আমি একবার আকাশকে দেখব। ডক্টর এখন ওর অপারেশন করছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। এদিকে নদীকে অনেক কষ্ট করে ইরাকে শান্ত করে। 7 দিন পর আবির আকাশকে নিয়ে একটা নদীর ধারে আসে। ওখানে আকাশ সামনে একটা চিঠি দেখতে পায়, তাই ওই চিঠিটা পড়তে থাকে। এইভাবে একটা একটা করে 5টা চিঠি পড়তে থাকে আর চিঠি অনুযায়ী সব কিছু করতে থাকে। এরপর সামনে আসে একটা বক্স। সেজন্য বক্সটা খুলতেই কতগুলো বেলুন ওর সামনে হাওয়াতে ভাসতে থাকে। ওখানে ওই বেলুনগুলো করে একটা করে অক্ষর রূপ নেয়। আকাশ তো উপরের দিকে তাকিয়ে আছে। একটু পর নিচে তাকিয়ে দেখে এরা একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু ঘুরে আকাশের সামনে প্রপোজ করার জন্য বসে আছে। এটা দেখে তো আকাশ নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না। আই লাভ ইউ আকাশ। এদিকে আকাশ এখনো চুপ করে আছে, যেন মুখের ভাষাই হারিয়ে ফেলেছে। সেজন্য ইরা আবারও বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আকাশ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও সত্যিই আমার অনেক কষ্ট লাগবে। আমি তোমার সাথে যা যা করছি জানি এর কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি যে আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমাকে মাফ করে আমার ভালোবাসা গ্রহণ করে নাও। প্লিজ প্লিজ প্লিজ। ইরার কথায় আকাশ আর চুপ থাকতে পারল না। সেজন্য ইরাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি ইরা, অনেক ভালোবাসি। এরপর ওরা আরও কিছুক্ষণ নিজেদের এইভাবে জড়িয়ে ধরে থাকে। অনেকটা সময় যাওয়ার পর, বান্ধবী, এবার একটু ছেড়ে দে, নয়তো ভাইয়া তোর চাপে অবস্থা শেষ হয়ে যাচ্ছে। নদীর কথায় আকাশ ছেড়ে দেয়। এরপর থেকে আকাশ ও ইরা শুরু হয় নতুন পথ চলা। এইভাবে চলতে থাকে ওদের পথ। এরপর ওদের মধ্যে সব কথা বলা দেখা করার মধ্যে ওদের দিন কেটে থাকে। এইভাবে 1 মাস পার হয়ে যায়। আবির ও নদী বসে আছে। তখন আবিরের কাছে জানতে চাই সব কিছু। তখন আবিরও সব কিছু বলতে থাকে। সবটা শোনার পর নদী কি বলবে বুঝতে পারছে না। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে আসে একটা পার্কে। পার্কটা দেখে ইরা চিনতে পারে না। আচ্ছা, এটা কোন পার্কে এলে? কেন, তুমি কি পার্কটা দেখে চিনতে পারোনি? না তো। এটা সেই পার্ক যে পার্কে আমি তোমাকে প্রপোজ করেছিলাম, আর আজকে সেই পার্কে আবার নতুন করে তোমাকে প্রপোজ করব। সত্যি বলতেছো? সত্যিই বলছি। তাহলে আর লেট কেন করতেছো? এই যে ফুলের জন্য, কিন্তু ফুল নিয়ে কেউ আসে না সেজন্য। এই তো দূরে একটা মেয়ে আছে, ওকে এদিকে ডেকে আনো। ডাকতেছি। কিছুক্ষণ পর ওই মেয়ের কাছে যায় আর একগুচ্ছ গোলাপ নিয়ে আসে। এসে ইরার সামনে হাঁটু ঘুরে বসে প্রপোজ করে। ইরাও প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়। এরপর ইরা আকাশকে এমনভাবে জড়িয়ে ধরে মনে হচ্ছে প্রথম ওরা প্রেম করে। কিছুক্ষণ পর, চলো আমরা বিয়ে করে ফেলি। আমি তো চাইলে যে কোনো মুহূর্তে তোমাকে বিয়ে করে নিতে পারি। আমি তো তোমার মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করছিলাম। সত্যি বলছো তো? তোমাকে কেন মিথ্যা বলবো? আচ্ছা চলো দুজনে বিয়ে করি, কিন্তু একটা কথা, আমরা আগে বিয়ের সব কিছু করব, কেননা দুজনে বর আর বউ সেজে তারপর বিয়ে করতে যাব। চলো তাহলে আমরা শপিং করি। চলো। ওরা দুজন চলে আসে একটা শপিং মলে। ওখানে দোকানদার ওদের ভালো করে কয়েকটা শাড়ি দেখাতে থাকে। কয়েকটা শাড়ি ইরার পছন্দ হয়, সেজন্য বলে, শোনো না, আমি এইগুলো একটু ট্রায়াল দিয়ে দেখি কেমন দেখায়। আচ্ছা যাও, আমি এখানে আছি। তুমি এখানে আছো মানে? আমার সাথে আসো। আমি তোমার সাথে ওখানে কি করব? বাহিরে দারোয়ানের মতো দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি তোমাকে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? চলো আমার সাথে। এই বলে শাড়িগুলো আর আকাশকে দিয়ে ট্রায়াল রুমে চলে আসে। ভেতরে আকাশ ও ইরা। এবার আকাশও মহাবিপদে আছে। তুমি শাড়িগুলো এবার চেঞ্জ করে দেখবে কি করে? আরে আমি তো শাড়ি পরতে জানি না, সেজন্য তো তোমাকে নিয়ে আসলাম। বাহ, তুমি দেখি অনেকটা রোমান্টিক হয়ে উঠেছো। তা তো হতেই হবে। আচ্ছা এখন তাহলে শাড়ি পরিয়ে দাও। এবার আকাশ এক এক করে ইরার শাড়ি পরাতে থাকে। ইরাও প্রতির শাড়ি পরে দেখতে থাকে, কেননা 5টা শাড়ি এনেছে ইরা আর 5টাই ইরার পছন্দ হয়েছে। লাস্ট শাড়িটা ট্রায়াল দেওয়ার সময়
এই শাড়িটা তুমি পরিয়ে দাও। আমি কেন? দেখো, আমি এতক্ষণ যেভাবে তোমাকে সাহায্য করেছি ওইভাবে সাহায্য করলেই তো হয়। এর চেয়ে বেশি কি দরকার? জি না, তা হবে না। এতক্ষণ যা করেছিলে তাই এখন করতে হবে। কি সেটা? তা হলো শাড়ির কুচি তুমি নিজে গুজে দেবে। কি? জি মশাই, ঠিকই শুনেছেন। বিয়ের পর যা করবেন তা আগে করলেও সমস্যা নেই। ঠিক আছে, যা বলবে তাই হবে। শাড়ি নিয়ে ইরাকে পরিয়ে দিতে থাকে। ইরাও এবার আকাশের প্রতিটা স্পর্শে কেঁপে ওঠে। ইরা না চাইতেও আকাশকে বারবার জড়িয়ে ধরে। এতে করে ইরান এমন জড়িয়ে ধরাতে আকার মনে আশঙ্কা আরও বাড়িয়ে তোলে। কিছুক্ষণ পর যখন শাড়ির কুচি নাভি নিচে গুজে দিতে যাবে তখন তার স্পর্শে ইরাকে অনেকটা পাগল করে তোলে। সবটা শেষ হবার পর ওরা ওখান থেকে বের হয়ে আসে। বের হয়ে ওরা ওই 5টা শাড়ি কিনে নিয়ে চলে আসে বাড়িতে। এদিকে আকাশ কাজী সাহেবকে বলে ওখানে আসার জন্য। কিছুক্ষণ পর আবির, তুই নদীকে ও এখানে আসতে বল। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই নদী ও ওখানে চলে আসে। নদী আসার পর কাজে বিয়ে পড়াতে থাকে। এদিকে আকাশ ও ইরার বিয়ে পড়ানো শেষ। সাক্ষী হিসাবে আবির ও নদী স্বাক্ষর করে। অন্যদিকে আবার আবির ও নদীকে বিয়ে পড়াতে বলে আকাশ। তখন নদী বলে, না ভাইয়া, একটা কথা বলবো, কিছু মনে নেবেন না। ইরাকেও বিদায়। আপনারা এভাবে বিয়েটা করেছেন, কিন্তু আমার তো বাবা মা আছে। আমি ওনাদের না জানিয়ে কি করে বিয়ে করি বলুন? তা ঠিক বলেছ, কিন্তু ওনারা যদি আবিরকে তোমার বর হিসেবে না মেনে নেয় তখন কি হবে? তেমন কিছু হবে না। আবিরকে পরিবারের সবাই পছন্দ করেছে। তাছাড়া আমি বলেছি আবির একটা জব করে, তাই ওনাদের কোনো সমস্যা নেই। যাক, তাহলে তো ভালো। ভাইয়া, আপনাদের বাসর ঘরটা আমরা দুজন মিলে সাজিয়ে দিব। আপনারা একটু ঘুরে আসুন কোথাও থেকে। কি বলো, ইরা যাবে নাকি? তোমার সাথে তো যাওয়াই যায়। তাছাড়া তুমি আমার হাজবেন্ড, এখন আমার উপরে তোমার পুরো অধিকার আছে। চলো তাহলে দুজনে মিলে সমুদ্রের ধারে যাই, আর ততক্ষণে এদের সাজানো হয়ে যাবে। চলো। এদিকে আকাশ ও ইরা ওরা দুজন বেরিয়ে পড়ে সমুদ্র দেখার জন্য। সন্ধ্যে দিকে ওরা গিয়ে পৌঁছায় সমুদ্র ধারে। ওখানে কিছুক্ষণ গল্প করার পর আকাশ বুঝতে পারে ওদের আশেপাশে কেউ নজর দিচ্ছে। তাই আকাশ ওখান থেকে উঠে দাঁড়ায় আর আশেপাশে দেখতে থাকে। কে ওখানে লুকিয়ে আসিস? সামনে আয়। কিছুক্ষণ পর এই কথা বলার পর একটা গাড়ির ভেতর থেকে একটা লোক বের হয়। লোকটাকে দেখে আকাশ চিনতে পারে। এ কি, তুই এখানে? সেই চিটাগাং থেকে এখানে আসার কারণ কি? কারণ একটাই তো, তোমাকে মেরে ফেলো। ওই দিন তুই আমার সাথে যা করলি সেই জন্য ফল তো তোদের দুজনের পান দিয়ে শোধ করতে হবে। তা কি এতই সোজা? সোজা না হলেও সোজা করে দেব। তুই কি ভেবেছিলি আমি তোকে জীবিত রাখবো? ওই দিন তোর জন্য আমার অনেক অপমানিত হতে হয়েছে। আজকে আমি তোকে মেরে সব প্রতিশোধ দেব। ও ভালো। তা তোরা কয়জন এসেছিস? এই তো পুরো 50 জন আমার এখানে। 50 জন মিলে যখন তখন গুলি করবে, তখন তুই বাঁচবি কি করে আমি তা দেখব। আমার একটা কথা বলার ছিল। কি কথা? তোর সাথে তো আমার শত্রুতা, তাই তো? কেন? তাহলে আমার স্ত্রীকে যেতে দে। আচ্ছা, যেতে দেব। তুই কোনো চালাকি করবি না। একদম করব না, শুধু আমার স্ত্রীকে যেতে দিলেই হবে। না, আমি কোথাও যাব না। যদি বাঁচতে হয় তাহলে একসাথে বাঁচবো, আর যদি মরতে হয় তাহলে একসাথে মরবো। তুমি বোঝার চেষ্টা করো, এখানে আমার কিছু হবে না। তুমি এখান থেকে যাও, তাহলে আমার আর কোনো টেনশন থাকবে না এই নিয়ে। ঠিক আছে, তবে আমি চাই তুমি খুব তাড়াতাড়ি ফিরে আসো। আসবো, খুব তাড়াতাড়ি ফিরে। এইদিকে আকাশ যে গাড়িতে করে এসেছিল ওই গাড়িতে করে ইরাকে পাঠিয়ে দেয়। ইরা গাড়িতে উঠে গাড়ি চালাতে থাকে আর কাঁদে থাকে, কিন্তু কোনো কিছু করার ছিল না। ইরা ওখান থেকে চলে যায়। ইরা যাওয়ার পর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে আবির ও বাকিদের সবটা জানায়। ওরা জানার পর সব কিছু ওখানেই ইরার নদীকে পাহারা দেওয়ার জন্য থেকে যায়, আবার বাকিগুলো রওনা দেয় সমুদ্রের ধারে। এদিকে ওদের বস আকাশকে মারতে থাকে। কিছুক্ষণ মার খাওয়ার পর আকাশ ওদের পায়ের কাছ থেকে পিস্তল বের করে ওদের বসের মাথায় ধরে। এতে করে বাকি লোকগুলো কিছু বলে না। ওরা অনেকটা ভয় পেয়ে তাকিয়ে আছে। কি যেন বলেছিলি? আমাকে মেরে ফেলবি, তাই তো? আমি তো এখানে আমার স্ত্রীকে বাঁচানোর জন্য ওকে পাঠিয়ে দিয়েছি। তাছাড়া ও থাকলে তোরা ওকে আটকে রেখে আমারে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে পারতি, কিন্তু এখন তাও পারবি না। তোর মতো চালাক আমি আর জীবনেও দেখিনি। তুই কি ভেবেছিস আমাকে আটকে রেখে তুই সব কিছু করতে পারবি? তাহলে মনে রাখিস, তা কখনো সম্ভব হবে না। তোকে তো মরতে হবেই। এই চুপ কর, তোর লোকদের বল সবগুলো পিস্তল এই সমুদ্রে ফেলে দিতে। ওদের বসের কথা মতো ওরা সব পিস্তল সমুদ্রে ফেলে দেয়। কিছুক্ষণ পর আকাশ ওর হাতে থাকা পিস্তলটাও ফেলে দেয়। আর এবার হবে সমানে সমানে মারামারি। এরপর ওদের মধ্যে মারামারি শুরু হতে থাকে। কিছুক্ষণ পর সবগুলো
লোকদের সামনে দাঁড় করিয়ে রাখে এবং এক এক করে সবাইকে গুলি করতে থাকে। গুলি করে ওদের সবাইকে মেরে ফেলে। এদিকে সবশেষে ওদের বসের মাথায় পিস্তল ধরে বলে, সত্যি তোর জন্য আমার আফসোস হচ্ছে। তোকে আমি বাঁচিয়ে রাখতে আর পারবো না। তুই আমার সম্পর্কে কোনো কিছু না জেনেই চলে এসেছিস আমাকে মারার জন্য। এর জন্য তোকে কত পস্তাতে হবে তা আল্লাহ জানে। এখন তাহলে তোকে একটা কাজ করতে পারি। তুই যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা। আমাকে জানে মারিস না, কথা দিচ্ছি আমি আর কখনো ঢাকা আসবো না। এই তো গুড। তাহলে তাড়াতাড়ি এখান থেকে ভাগ। লোকটা ওখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। দিকে রক্তমাখা শরীর নিয়ে আকাশ ওখানে বসে না থেকে সমুদ্রের মধ্যে গোসল করতে থাকে। কারণ ওদের রক্তে আকাশের শার্টে লেগে আছে, তাই তাড়াতাড়ি করে সবটা ধুয়ে নেয়। সবটা শেষ হলে আকাশ বসে আছে। একটু পর আকাশের লোকজন আসে ওখানে, আর আকাশকে একা দেখতে পেয়ে চারপাশে এসে দাঁড়ায়। কিন্তু একটু দূরে তাকিয়ে দেখে একটা স্তূপ দেখতে পায়। ওখানে ভালো করে তাকিয়ে দেখে ওগুলো মানুষের লাশ। তা দেখে ওরা কিছু ভয় পেয়ে যায়। আমরা তো আরও ভেবেছিলাম তোকে এসে বাঁচাবো, কিন্তু তুই তো দেখি এর আগেই সব কিছু রেডি করে রেখেছিস। আমি তোদের বস হই, বুঝলি? তোদের জন্য বসে থাকবো নাকি? ঠিক কথা। এখন চল তাহলে। ইরা টেনশন করতেছে আমার জন্য। তার উপর এই রাতটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তা ঠিক, তাহলে এখন চল। ওরা দুজন এবং বাকি লোকগুলো চলে আসে ওখান থেকে বাসায় আসার পর আকাশ দেখে ইরা প্রাণ ফিরে এলো। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। কতটা টেনশন করেছিলাম আমি, ভেবেছিলাম তোমাকে কাছে পাবো কিনা আমি, কিন্তু আল্লাহর অসীম মেহেরবানিতে তোমাকে আমি আবারও ফিরে পেয়েছি। আমারও তো কম পাওয়ার না। কত অপেক্ষার পর তুমি আমার জীবনে এসেছো। তা তো এসেছি, কিন্তু অল্পের জন্য মনে হয়েছিল তোমাকে আপন করে পাওয়ার আগেই তোমাকে হারাতে হয়। এত সহজ না আমাকে মারা, বুঝলে? এখন চলো, লেট হয়ে যাচ্ছে। চলো। বাকিরা বসে আছে। অন্যদিকে আকাশ ও ইরা একসাথে ভেতরে যায়। ওরা দুজন খাটে বসে পড়ে। ইরা আকাশকে নামিয়ে নিয়ে দুই পায়ে সালাম করে। একটু পর শুরু হয় ওদের রোম্যান্সের পালা। কেননা আপনাদের তো জানেনই বাসন রাতে কী চলে আর কি চলে না। যদিও ওরা ভালোবেসে বিয়ে করেছে, তাই এর প্রভাব আরও বেশিই তো হবেই। সকালবেলা আয়নার সামনে বসে বসে চুল ঠিক করে ইরা। তখন বলে, কি ব্যাপার, এখন কিলার লুক নিয়ে তাকিয়ে আছো কেন? আমার বউয়ের দিকে তাকিয়ে আছি, এতে তোমার কি? এই এরকম করে তাকিও না। আমি তোমার ওই কিলার লুক দেখে তো শেষ হয়ে যাব। আমি তো চাই তুমি শেষ হও। আমি শেষ হলে তুমি আরেকটা বিয়ে করতে চাও? এই না না, আমি কখন সে কথা বললাম? আমি চাই সারা জীবন তুমি আমার পাশে থাকো। তবে একটা কথা দাও। কি কথা? এরপর থেকে তুমি মানুষ মারা ছেড়ে দেবে? তোমার ভালোবাসা পেলে এই অবহেলিত ছেলেটি মাইন্ড কিলারের সব কিছু ছেড়ে দিতে রাজি। শুধু তুমি পাশে থাকলেই হবে। আমিও আমার এই ভালোবাসা দিয়ে তোমার কিলার স্বভাব ভুলিয়ে দিব, তার সাথে তোমার অতীতের পাওয়া সব কষ্টগুলো। পাঠক পাঠিকাগণ, এইভাবে শেষ হলো আজকের মাইন্ড কিলারের অস্তিত্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওদের জন্য দোয়া করবেন।